কিভাবে কাজ করে সেটা কিন্তু আরামসে বুঝতে পারবে। মানে আমি বললাম যে জেনারেশন কিভাবে আপডেট হয়েছে যদি শিখো তাহলে এই বইটা যদি 60-70 আসে তাহলে বুঝতে পারবে। আচ্ছা প্রথমে আমাদের ব্যান্ড বুঝতে হবে। ব্যান্ড না ব্যান্ড বি এ এন ডি ব্যান্ড। ব্যান্ড বলতে কি ওই বাজানে वाला ব্যান্ড আর নেটওয়ার্ক ব্যান্ড যেটা কি না ওয়্যারলেসলি যে সিগন্যাল গুলো আসে সেই সিগন্যাল গুলোর নাম থাকে ব্যান্ড 1 ব্যান্ড 2 ব্যান্ড 3 ব্যান্ড 4। যেমন হতে পারে আমাদের রেডিও মানে ডিশ টিভির জন্য ব্যবহার হচ্ছে ব্যান্ড 90, আবার মোবাইলের জন্য ব্যবহার হচ্ছে ব্যান্ড 90। তাহলে ওই সিগন্যালের মধ্যে কি হবে ইন্টারাপ্ট হবে। কি হবে বলো তো ইন্টারাপ্ট। তাহলে এই যে আমাদের বাড়িতে কারেন্ট আসছে 440 সেটা দেখবে চারটে তার দিয়ে আসছে তাই না? তাহলে চারটে তার, প্রথম তারটার নাম দিলাম ব্যান্ড 1, দ্বিতীয় তারটার নাম দিলাম ব্যান্ড 2, তৃতীয় তারটার নাম দিলাম ব্যান্ড 3 আর চতুর্থ তারটার নাম দিলাম ব্যান্ড 4। ওরকমই আমাদের যখন সিগন্যাল আসে ওয়েভ ফর্মের সিগন্যাল আসে যেমন 4G যে সিগন্যালগুলো আসে সেগুলো আসে ব্যান্ড 40 তে, 2G আসে ব্যান্ড 8 এ। ওই জন্য আমাদের ব্যান্ড কিভাবে কাজ করে সেটা কাজ করতে হবে। আমাদের মোবাইলে টোটাল 3 ধরনের ব্যান্ডে আমাদের কাজ হয়, লো ব্যান্ড, হাই ব্যান্ড এন্ড মিডিয়াম ব্যান্ড। আপনারা এই ক্লাস করেছেন না এখানে না? আচ্ছা তাহলে ব্যান্ড সম্বন্ধে জানতে হবে। কি জানতে হবে তো ব্যান্ড। যেমন আমাদের এখন 4G তে টোটাল 3টে ব্যান্ড করবে। 4G তে টোটাল 3টে ব্যান্ড করবে। একটা হচ্ছে LB, কি জানো বলতো LB, আর একটা হচ্ছে MB। MB মানে মিডিয়াম ব্যান্ড। LB মানে মিডিয়াম ব্যান্ড। LB লো ব্যান্ড। আর একটা থাকবে তাহলে এই ব্যান্ড এর মধ্যে পার্থক্য কি যদি আমরা দেখি, লো ব্যান্ড ব্যবহার করা হয় ওয়াইড কভারেজের জন্য। লো ব্যান্ড ব্যবহার করা হয় ওয়াইড কভারেজ। ওয়াইড কভারেজ বলতে কি অনেকটা রেঞ্জ টাওয়ার থেকে অনেক দূর অবধি আমাদের টাওয়ারের সিগন্যাল থাকে লো ব্যান্ড। আমার মোবাইল থেকে লো ব্যান্ড কানেক্ট থাকে তাহলে আমাদের সিগন্যালটা বহু দূর অবধি আমরা সাপোর্ট করব। কিন্তু লো ব্যান্ডের একটা প্রবলেম, রেঞ্জ অনেক বেশি কিন্তু স্পিড অনেক কম। রেঞ্জ অনেক বেশি স্পিড অনেক কম। তাহলে লো ব্যান্ডের খাসিয়ত কি, আমার মোবাইলে অনেক দূর অবধি টাওয়ারের সাথে কানেক্ট থাকবে কিন্তু স্পিড কম। অ্যাট লিস্ট টাওয়ারে কানেক্ট থাকলে আমরা ফোন কলটা করতে পারব। ইন্টারনেট না থাকলে বললেও ফোন কলটা করতে পারব। তাহলে ধরে নাও এইটা ধরে নাও টাওয়ার, এটা ধরে নাও টাওয়ার। টাওয়ার থেকে একটা সিগন্যাল যাচ্ছে সেটা হচ্ছে লো ব্যান্ড। লো ব্যান্ডের যে কভারেজ সেই কভারেজ কিন্তু অনেকটা দূর কিন্তু স্পিড অনেক স্লো। আর এখানে যদি আমরা দেখি মিডিয়াম ব্যান্ড, তাহলে মিডিয়াম ব্যান্ডটা হচ্ছে ঠিকঠাক কভারেজ এন্ড ঠিকঠাক স্পিড। মানে স্পিডও মোটামুটি এবং রেঞ্জও মোটামুটি। এখন বলতে গেলে বেশিরভাগ আমাদের মোবাইলে ব্যবহার হয় মিডিয়াম ব্যান্ড। যখনই কানেক্ট থাকবে একটু টাওয়ার থেকে দূরে, যখন ঘরের মধ্যে থাকি বেশিরভাগ আমাদের কানেক্ট থাকে কোন ব্যান্ড বলতো মিডিয়াম ব্যান্ড। তারপর আছে হাই ব্যান্ড। তারপর হচ্ছে হাই ব্যান্ড। হাই ব্যান্ডের রেঞ্জ খুবই কম। হাই ব্যান্ডের রেঞ্জ খুবই কম কিন্তু হাই স্পিড ডেটা ট্রান্সফার করতে পারে। কিন্তু হাই স্পিড ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে যদি আমাদের একটা মোবাইল টাওয়ারের কাছাকাছি থাকি তখন মোবাইল স্মার্ট, মোবাইল কি স্মার্ট সব সময় হাই ব্যান্ডকে প্রেফার করে। কোন ব্যান্ডকে প্রেফার করবে বলতো হাই ব্যান্ড। যখন কিনা হাই ব্যান্ড अवेलेबल থাকবে তখন কখনোই লো আর মিডিয়াম ব্যান্ডে কানেক্ট হবে না। যখন হাই ব্যান্ড মিস হয়ে যাবে তখন কিন্তু আমাদের মিডিয়াম ব্যান্ডে কানেক্ট হবে। যখন মিডিয়াম ব্যান্ড মিস হয়ে যাবে তখন কিন্তু লো ব্যান্ডে কানেক্ট হবে। তখন আমরা যখন কিনা টাওয়ারের কাছাকাছি থাকি, টাওয়ারের কাছাকাছি থাকি তাহলে অটোমেটিক্যালি তখন আমাদের কোন ব্যান্ডের সাথে কানেক্ট থাকে হাই ব্যান্ড। তখন আমাদের মোবাইল ইন্টারনেটও হাই স্পিডে চলে এবং করো এই যে আমরা বলতে পারি। যখন ধীরে ধীরে টাওয়ার থেকে যখন দূরে চলে যায় মিডিয়াম, তখন আমরা কোন ব্যান্ডের সাথে কানেক্ট হয়ে যাবে বলতো মিডিয়াম ব্যান্ড। মিডিয়াম ব্যান্ড মানে কি রেঞ্জটাও টাওয়ারটাও মোটামুটি একটু দূর অবধি থাকবে যত দূরে চলে এসেছি এবং স্পিডটাও ঠিকঠাক থাকবে। নরমাল ইউটিউব ব্রাউজিং আমরা করতে পারবো।
কিন্তু ধীরে 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 যখন আমরা একটু দূরে আরো দূর শহরের বাইরে বা জঙ্গলের দিকে যাব তখন আমাদের অটোমেটিক লো ব্যান্ড লো ব্যান্ডের সাথে টাওয়ার তো ফুল দেখাবে যে লো ব্যান্ডের সাথে টাওয়ার ফুল দেখাচ্ছে ফুল দেখাচ্ছে ইন্টারনেট ব্রাউজিং হবে কি হবে বলতো ইন্টারনেট ব্রাউজিং হবে না লো ব্যান্ডের সাথে এমন যে আপনাদের কাছে হয়েছে মোবাইলে টাওয়ার আছে ফুল কিন্তু ইন্টারনেট খুব একটা ভালো চলছে না এরকম হয় যখন কিনা আমাদের মোবাইল লো ব্যান্ডের সাথে কানেক্ট থাকে তাহলে আমাদের একটা তিনটে ব্র্যান্ড নিয়ে আমাদের মোবাইল চলে একটা হচ্ছে লো ব্যান্ড মিডিয়াম ব্যান্ড হাই ব্যান্ড যদি কিনা আমাদের কাস্টমার এরকম এসে বলে যে ঘরের মধ্যে ইন্টারনেট চলছে না ঘরের মধ্যে ইন্টারনেট চলছে না বাইরে চলছে তাহলে ও বাইরে বেরোচ্ছে তখন বুঝতে হবে যে হাই ব্যান্ডের সাথে কানেক্ট হচ্ছে যখন ঘরে যাচ্ছে তখন মিডিয়াম ব্যান্ডের সাথে কানেক্ট হওয়ার কথা কিন্তু ওনার মোবাইলে মিডিয়াম ব্যান্ডের সার্কিটটা খারাপ হওয়ার কারণে ডাইরেক্ট লো ব্যান্ডে কানেক্ট হয়ে যাচ্ছে আর লো ব্যান্ডে যদি কানেক্ট হয়ে যায় তাহলে ইন্টারনেট কি ভালো চলবে চলবে না তাহলে যদি আমাদের মিডিয়াম ব্যান্ডের প্রবলেম থাকে তাহলে হচ্ছে ঘরের মধ্যে ইন্টারনেট চলতে আমাদের ইস্যু হয় ঘরের মধ্যে ইন্টারনেট চলতে ইস্যু হবে এখনকার দিনে আমাদের ব্যবহার হচ্ছে 5G এর ক্ষেত্রে UHB আলট্রা হাই ব্যান্ড কি হচ্ছে তো আলট্রা হাই ব্যান্ড এর রেঞ্জ আরো কম কিন্তু এটা খুবই দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে আলট্রা হাই ব্যান্ড মানে কি খুবই দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে তাহলে আমাদের মোবাইলে যদি পার্টিকুলার আমরা ব্যান্ডগুলোর নাম লিখি তাহলে কোন কোন ব্যান্ডগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যান্ড সেটা যদি আমরা দেখি এখানে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যান্ডগুলোর মধ্যে আমাদের ব্যান্ড 1 কি বলছো তো ব্যান্ড 1 এটা আমাদের মূলত 2G আর 3G এর জন্য ব্যবহার করা হয় কিন্তু আমাদের ইন্ডিয়াতে 2G ব্যান্ডগুলো 3G ব্যান্ডগুলো দিয়ে 5G আর 4G প্রোভাইড করা হয় কারণ ওগুলো কিন্তু 4G 5G না নামেই শুনছো তারপরে এখান থেকে বের হয় সবথেকে ইম্পর্টেন্ট ব্যান্ড কি বলতো ব্যান্ড 3 এটা হচ্ছে মিডিয়াম ব্যান্ড ভালো একদম সবসময় মনে রাখবে যে ব্যান্ড 3 হচ্ছে মিডিয়াম ব্যান্ড এটা স্টার মার্ক এই ব্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ সব সময় বেশিরভাগ মোবাইলে এই ব্যান্ডের সাথে কানেক্ট থাকে 4G যখন দূরে থাকে তখন আমাদের কোন ব্যান্ডের সাথে কানেক্ট থাকে বলতো ব্যান্ড তারপর আছে আমাদের ব্যান্ড 5 কি আছে বলতো ব্যান্ড 5 ব্যান্ড 5 হচ্ছে আমাদের ধরে নাও লো ব্যান্ড এটাও ব্যান্ড 1 হচ্ছে লো ব্যান্ড ব্যান্ড 5 হচ্ছে লো ব্যান্ড আরো আসছে কত বলতো 4 সরি 4 বাই 5 4 এটা নাম হচ্ছে ব্যান্ড 8 কি আছে বলতো ব্যান্ড 8 এটা লো ব্যান্ড এটা কি লো ব্যান্ড 2G এটা কার জন্য ব্যবহার করা হয় 2G এর জন্য ব্যবহার করা হয় ব্যান্ড 8 বেশিরভাগ BSNL কোম্পানি ব্যবহার করে তারপরে আমাদের কাছে আরেকটা যদি ব্যান্ড আমরা দেখি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যান্ড এখানে আমাদের যেটা ব্যবহার হয় 5 নম্বর হচ্ছে ব্যান্ড 40 ব্যান্ড 40 এটা হচ্ছে 4G ব্যান্ড খুব ইম্পর্টেন্ট এটা লিখে রাখো স্টার মার্ক খুব ইম্পর্টেন্ট ব্যান্ড 40 মনে রাখবে 4G এর জন্য কোনো প্রবলেম হলে প্রথমে যে ব্যান্ড আমাদের চেক করতে হবে নাম কি থাকবে ব্যান্ড 40 ব্যান্ড 40 ব্যবহার করে জিও আর এয়ারটেল ব্যান্ড 40 ব্যবহার করে জিও আর এয়ারটেল 4G এর জন্য আমরা BSNL ব্যবহার করে ব্যান্ড 41 ব্যান্ড 41 BSNL ব্যবহার করে ব্যান্ড 41 তাহলে ইম্পর্টেন্ট ব্যান্ডের মধ্যে কত কোনগুলো বলতে বলো তো ব্যান্ড 40 ব্যান্ড 3 মিডিয়াম ব্যান্ড আর ব্যান্ড 40 ব্যান্ড 40 আর 41 হচ্ছে হাই ব্যান্ড বাকি সব লো ব্যান্ড এটা হচ্ছে এম বি আর এটা হচ্ছে এল বি এটা হচ্ছে এইচ বি এটা হচ্ছে এইচ বি বোঝা যায়নি ব্যান্ড 1 আর ব্যান্ড 5 ওই মিডিয়াম এটা মিডিয়াম ব্যান্ডের মধ্যেই পড়ে বাট ওটা খুব একটা ব্যবহার করা হয় না যেগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয় সেইগুলো দিলাম যে আমাদের ব্যান্ড 41 ব্যান্ড 40 ব্যান্ড 3 এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যান্ড এরপরে আসছে 5G এবার আমরা আসছে 5G এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট ব্যান্ড যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে
5G ব্যান্ড শুরু হয় N দিয়ে, কি শুরু হয় B দিয়ে না N দিয়ে, N78 আর N79 এগুলো মিডিয়াম ব্যান্ড, এটা কি স্যার উপরের গুলো তাহলে কি শুধু কোচিং হয়ে যাবে? উপরের এইগুলো না, এগুলো 4G 5G কোনো মানে কোনো স্পেসিফিকেশন নেই, শুধুমাত্র এইগুলো মিক্স ব্যান্ড। এগুলো কি বলতো? মিক্স ব্যান্ড। আমাদের ইন্ডিয়াতে এই যে এইগুলো টেকনিক্যাল দেখতে গেলে এগুলো হচ্ছে 2G ব্যান্ড, এটা আমি 1 থেকে 4 হচ্ছে 2G ব্যান্ড। তো আমাদের ইন্ডিয়াতে এই 2G ব্যান্ড দিয়ে 5G ইন্টারনেট সার্ভ করে, তাহলে কেমন স্পিড বলো? তাহলে মেন হচ্ছে আমাদের ডিসাইড হচ্ছে এইগুলো হচ্ছে এই ব্যান্ডগুলো হচ্ছে 2G 3G 4G 5G সবগুলো ট্রান্সফার করতে পারে, কিন্তু স্পিড হবে অনেক ধীমা, স্পিড হবে অনেক ধীমা। কিন্তু যখন কিনা আমাদের 40 আর 41 এ কানেক্ট হবে তখন এটাকে বলবো ট্রু 4G। কি বলবো তো? ট্রু 4G। আর যখন কিনা আমাদের 5G এর 77 আর এর 78 এ কানেক্ট হবে তখন এটাকে বলবো ট্রু 5G। এয়ারটেল কি করে জানো তো? এয়ারটেল ব্যান্ড 40 দিয়ে, এটা কিসের বলতো? কিসের ট্রু নেটওয়ার্ক ব্যান্ড 40 4G, কিন্তু এয়ারটেল এখান থেকে 4G ট্রু ব্যান্ড 40 দিয়ে 5G প্রোভাইড করে। স্ট্যান্ডালোন আর নন স্ট্যান্ডালোন জানো? স্ট্যান্ডালোন মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যান্ড যে কোম্পানি যেটা হচ্ছে আমাদের টাই আর লঞ্চ করছে, মানে আমাদের যে সিস্টেম 5G যেটা স্ট্যান্ডালোন বলতে কি, স্ট্যান্ডালোনের বলতে 5G স্ট্যান্ডালোন বলতে কি হলো 78 আর 79, এই দুটো দিয়ে ব্যবহার করলে স্ট্যান্ডালোন। এটা হচ্ছে শুধুমাত্র 5G এর জন্যই তৈরি। আর যেগুলো নন স্ট্যান্ডালোন বলে সেগুলো কিনা হচ্ছে আমাদের 5G এর জন্য তৈরি না, কিন্তু সেইগুলোকে দিয়ে 5G ইন্টারনেট প্রোভাইড করা হয়, সেগুলো হচ্ছে আমাদের নন স্ট্যান্ডালোন। তাহলে আমাদের এয়ারটেল যে কোম্পানিটা কাজ করে সেটা হচ্ছে নন স্ট্যান্ডালোন সিস্টেম কাজ করে, সে এইগুলো দিয়েও 5G দেয় এবং অরিজিনাল 5G ব্যান্ড দিয়েও 5G দেয়। তাহলে এয়ারটেল কাজ করে নন স্ট্যান্ডালোন আর জিও কাজ করে স্ট্যান্ডালোন। জিওতে সবসময় ব্যবহার করে 5G টু 5G ব্যান্ড। যাই হোক, এত কিছু বুঝে তো লাভ নেই। আর হাই ব্যান্ড জানো তো? QHD বলেছিলাম না এক্ষুনি, আলট্রা হাই ব্যান্ড, সেটা হচ্ছে আমাদের N250, যেটা কিনা আমাদের ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে নেই। তাহলে ইন্ডিয়াতে যেহেতু নেই, তাহলে ইন্ডিয়াতে আমরা হচ্ছে মানে অ্যাকচুয়াল 5G এর মজা নিতে পারছি? এইটাই তো হাই ব্যান্ডের, এতে তো চালাবে, তারপরে তো 4 Gbps স্পিড দেবে, তখন তো মজা। আমাদের এখানে হচ্ছে মোট বোলারও 5G, এর 77 78, এত লো ব্যান্ড মিডিয়াম ব্যান্ড, এগুলো কি লো ব্যান্ড। মোট বোলারও হচ্ছে আমাদের 5G। তাহলে অত কিছু বুঝে লাভ নেই, বোঝো যে এই ব্যান্ডগুলো বাকি, এটা ইন্ডিয়ার জন্য, এটা ইন্ডিয়ার জন্য। ভালো করে বুঝবে যে ব্যান্ড আমি কেন বোঝাচ্ছি। এইটা যেগুলো লিখলাম এটা হচ্ছে ইন্ডিয়া। এবার অনেক সময় হয় আমরা হচ্ছে কম দামি দুবাই থেকে কোনো ফোন কিনে নিয়ে আসি বা সৌদি থেকে কোনো ফোন কিনে আসি, কাস্টমারদের বাইরের ফোন থেকে তার নেটওয়ার্ক ভালো চলছে না, এই ধরনের প্রবলেম বলে। যেমন দুবাইয়ে সৌদি বা মিডল ইস্ট কান্ট্রিতে, আমাদের এশিয়ান কান্ট্রি কোড এগুলো থাকে, যে মিডল ইস্ট কান্ট্রিতে থাকে তার 4G চলে। কত বলতো? এক্সাম্পল একটাই দেখা, এটা হচ্ছে B39 বা B34। তাহলে ওই মোবাইলে 4G কোড, ওই মোবাইলে যে হার্ডওয়্যার দেওয়া আছে, ওই মোবাইলে যে হার্ডওয়্যার দেওয়া আছে সেই হার্ডওয়্যার সাপোর্ট করে 39 আর 34, 39 আর 34। কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওই দেশে তাহলে 39 আর 40 এর সাথে কমে, তাও ওই দেশে তাও কিভাবে সাপোর্ট করে 39 আর 34 কে সাপোর্ট করে। এবার যখন কিনা আমাদের দেশে, এই দেশে যখন ইন্টারনেট চালায় একদম স্মুথলি চলে, তখন আমাদের দেশে চলে আসে, আমাদের দেশে টাওয়ার তো 39 আর 34 তো সাপোর্টই নেই, টাওয়ার নেই, ব্যান্ড নেই। তাহলে আমাদের মোবাইলে যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার সাপোর্ট করবে কাকে? 39 আর 34। কিন্তু আমাদের দেশে যখন আসছে, আমাদের দেশে কোনো 39 আর 34 এর কোনো ব্যান্ডই নেই। কি নেই? ব্যান্ডই নেই। সেই ক্ষেত্রে আমাদের দেশে যখন চলে আসে তখন কিন্তু আমাদের কি প্রবলেম আসে বলতো? নেটওয়ার্ক কম আসে। যেহেতু ব্যান্ড 3 টা কমন, টাওয়ার একেবারে টাওয়ার চলে যায় এমন কিন্তু না, টাওয়ার আসে কিন্তু
কিন্তু আমাদের দেশে ট্রু 4G তে কানেক্ট হয় না। কিসে কানেক্ট হয় না? ট্রু 4G তে কানেক্ট হয় না। সেই ক্ষেত্রে লো নেটওয়ার্কের প্রবলেম আছে। লো নেটওয়ার্কের প্রবলেম আছে, পারফরম্যান্স ভালো পাওয়া যায় না। কিন্তু আমাদের আইফোন বলো বা স্যামসাং এর বলো, এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল। এগুলো কি ইন্টারন্যাশনাল মোবাইল। এরা কি কাজ করে? এদের হার্ডওয়্যারে 34, 39, 40 যত ব্যান্ড আছে সবগুলোরই দিয়ে দেয়, যেন আমরা যে কোনো দেশে গিয়ে কি করতে পারি, আরামসে ইন্টারনেট সার্চ করতে পারি। যেহেতু সেই মোবাইলগুলোর হার্ডওয়্যার দেওয়া আছে। আর যেহেতু আমরা 5000 টাকা এই রয়েছে, 10000 টাকায় 4G কিনছি, 10000 টাকায় 4G কিনছি, 10000 টাকায় 4G কিনছি, 5G কিনছি, 6G কিনছি, তার মধ্যে বেশি ব্র্যান্ডের সাপোর্ট কিন্তু দেয়া থাকে না। খুব লিমিটেড ব্র্যান্ডের সাপোর্ট কিন্তু দিয়ে থাকে। ওই জন্য আমাদের ইন্টারন্যাশনাল যখন আমরা ওই ফোনটা বাইরে নিয়ে যাই বা কোন দামি ফোন দেশে কিনে নিয়ে আসে, তখন তার ইন্টারনেট ভালো চলে না, কারণ সেই দেশের টাওয়ারের সাথে তার হার্ডওয়্যার অপটিমাইজ ছিল, আমাদের দেশের টাওয়ারের সাথে তার হার্ডওয়্যার অপটিমাইজ নেই। আমি একটা হেডসেট নিয়েছি, ওখান থেকে একটা ওরা জিও ফোন কোনো মতে চলে না, নেটওয়ার্ক দেখাচ্ছে কল না, তো এয়ারটেল হচ্ছে কল যাচ্ছে, ফোন নেট সবই কল। ওরা তো বাইরের ফোন সেই জন্য হচ্ছে। হ্যাঁ, ধরুন আমাদের জিও যে ব্র্যান্ডগুলো সাপোর্ট করে সেইগুলো হচ্ছে আপনার হার্ডওয়্যারে নেই, কারেক্ট? আর এয়ারটেল তো আমাদের নরমালি সব একটা এভারেজ ব্যান্ড 3 কে ব্যবহার করে। ব্যান্ড 3 তে ইউনিভার্সাল সব জায়গায়। তাহলে আপনার ব্যান্ড 3 দিয়ে তারপর কি চালাতে হচ্ছে না আরামসে? 4G চালাতে হচ্ছে। বোঝা যায়? তো এয়ারটেল জিও চালাতে হবে না। আমাদের দেশে কোন কিছু জিও চালাতে হবে? ওইগুলো হচ্ছে ব্র্যান্ড হার্ডওয়্যার সাপোর্ট না থাকে। ওই জন্য তো আমি বলে দিলাম বিষয়টা। অনেকে এসে বলবে বাইরের ফোনে এসে বলবে ভালো ইন্টারনেট চলছে না, বাইরের ফোনে নেই, ডেটা নেই। সেটা আপনার কিছু করার নেই। একবার একটা জিনিস করতে পারে যে আমাদের ইন্ডিয়ার গ্লোবাল ক্লাস ফাইলটা একবার ক্লাস করে দেখতে পারে, যদি সলভ হয় তাহলে ভালো, নাহলে হার্ডওয়্যার লেভেলে কোনো চেঞ্জেস আপনি করতে পারবেন না, কারণ আপনার হার্ডওয়্যার ডিজাইন না। তাহলে ব্যান্ড সম্বন্ধে বুঝলে কি? ব্যান্ড হচ্ছে ওয়্যারলেসলি কানেক্ট প্রতিটা কান্ট্রির জন্য। এশিয়ান কান্ট্রির জন্য আলাদা, যেমন মিডল ইস্টের জন্য আলাদা, ইউরোপের জন্য আলাদা, তারপর হচ্ছে নর্থ আমেরিকার দিকে আলাদা। কান্ট্রি অফ না, তাহলে ব্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ ব্যান্ড কি কি চেক করতে হবে? ব্যান্ড 3, ব্যান্ড 41, ব্যান্ড 40, আর 5G এর জন্য 78 আর 79। যেহেতু আমাদের ইন্ডিয়াতে 5G নেই, 5G নেই, সেই ক্ষেত্রে আমাদের মজাও দিতে পারবে না। মোবাইল থাকলেও কি দিতে পারবে? এবার আপনি যদি একটা দেখে একটা কম দামি ফোনে, দেখো একটা কম দামি ফোনে 5G ফোনে কটা ব্যান্ড থাকে, যদি ভালো করে আমরা নোট করি, তাহলে একটা সবথেকে কম দামি সেট যদি বলি, তাহলে পোকো C75 দেখি। 5G তো পোকো C75 5G। এবার GSM Arena ওয়েবসাইটে চলে আসবে, GSM Arena, এই যে GSM Arena, এর মধ্যে নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্কে ক্লিক করবে, দেখো এর মধ্যে পেয়ে যাবে ব্যান্ড, এর মধ্যে পেয়ে যাবে ব্যান্ড, মাত্র 8000 টাকা দাম ফোনটা, মাত্র 8000 টাকা দাম। দেখো ফোনটির জন্য কোন কোন ব্যান্ড দিয়েছে? ব্যান্ড 1, ব্যান্ড 3, ব্যান্ড 5, ব্যান্ড 8, ব্যান্ড 20, 28, ব্যান্ড 40 আর ব্যান্ড 41। এইগুলো আমাদের মেইনলি ইন্ডিয়ার জন্য, একটাও বাইরের দেশের নেই, একটাও বাইরের দেশের নেই। কিন্তু এখানে আমাদের 5G এর জন্য ব্যান্ড 1, ব্যান্ড 3, ব্যান্ড 5, ব্যান্ড 8, ব্যান্ড 28, ব্যান্ড 40 আর ব্যান্ড 70। এটাও তার জন্য বলো তো 5G এর জন্য আমাদের ইন্ডিয়ার এশিয়ান কান্ট্রি। এখানে একটা জিনিস লেখা হয়নি, জিও ব্যবহার করে হয়নি, সেটা লিখে দিতে হবে। নয় N28, এটা অনলি লো ব্যান্ড, এটা কি বলতো? N28, এটা হচ্ছে LP, অনলি ব্যবহার করে কে? জিও। কে ব্যবহার করে বলতো? জিও। আর আমাদের আরেকটা যদি ব্যবহার করে 258 দিয়ে তো লাভ নেই, আমাদের ইন্ডিয়া তো নেই 258 নেই, কিছু করার নেই। এটা কম দামি মোবাইল দেখলে, এটা কম দামি মোবাইল দেখলে, আর একটা এবার হচ্ছে আমি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফোন দেখাই।
ব্যান্ড দেখো কোনো এখান থেকে কোনো এই যে কোনটির জন্য এখান থেকে কোনো এই যে এখান থেকে দেখো এই যে প্রতিটা দেশের জন্য দেওয়া আছে দেখো কত ব্যান্ড সব দিকে রেখে দেখতে পাচ্ছ কত ব্যান্ড হ্যাঁ সব দেশে বলো প্রতিটা দেশের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর সাতটা যে ইউরোপ কান্ট্রি মানে এশিয়ান কান্ট্রি যেটাকে বলে যে মহাদেশের ইংলিশ কি হবে एशियन सबकंटिनेंट्स আচ্ছা ভালো এটা কি সে তাহলে এখান থেকে কতগুলো ব্যান্ড বুঝতে পারছো তো সবথেকে ইম্পর্টেন্ট এখানে কি দেওয়া আছে দেখো কি সাউন্ড আছে দেখো এমএম ওয়েভ সবথেকে আলট্রা হাই স্পিড 5G ডেটা ট্রান্সফার করার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হয় আর যদি দেখি আমরা হচ্ছে এখানে আছে 278 আছে কিনা দেখো তো 258 এই যে দেখো এখানে 258 আছে 260 261 সবগুলো আছে স্ট্যান্ডালোন নন স্ট্যান্ডালোন সাব 6 এমএম ওয়েভ সবগুলো সাপোর্ট করে কিন্তু একটা কম দামে সেটা কটা ব্যান্ড ছিল মাত্র 5 এর জন্য 77 আর এখানে ব্যান্ডের কত তাহলে এই ফোন কি চলবে না সব দেশে তাহলে এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফোন তাহলে কম দামে সেট কেন আর কম দামে কি বলছি ইন্ডিয়ার বেশি দামি সেটের এতগুলো ব্যান্ড দেয় না ইন্ডিয়ার বেশি দামের সেটের এতগুলো ব্যান্ড দেয় না যেমন বেশি দামের মধ্যে আমরা দেখি E70 করে লঞ্চ হয়েছে নতুন ডিভাইস ওই 11 14 15 এরকম থাকে যেগুলো ফোনে ভিভো এর থেকে তো বেশি থাকবে বাট ইন্ডিয়ার জন্যই অপটিমাইজেড আমার কাছে 78 অবধি দিয়েছে যদি কিনা দেখি দেখো কটা ব্যান্ড শুরুতেই খতম এই তো ছেড়ে কি কম দামে সে চলো আর একটা দেখি চলো তোমাদের হচ্ছে ভিভো X300 আলট্রা দিয়ে সেটা দেখি এক্সপিরিয়েন্স আবার দিয়ে দেবে স্যার এইগুলো তো দেবে এগুলো তো আরো দামি ছিল দেওয়ার তো কথা যদি না দেয় তাহলে হচ্ছে আমি ফোন সেট করব পুরো পাচ্ছি পুরো দেখি চলো আমি গুগলে কে ফোন বাট ওই ভাবে দিয়ে তো যাবে দেন ওই 278 কো আছে না না স্যারকে বলো কোন বিক্রি করে দিতে দিলে কোন স্যার ইমরান স্যার বলে দেন এক্সটেন্ডেড পেজে ক্লাস দেখো এটা কি আমাদের পাচ্ছো না স্যামসাং দেখি স্যামসাং ল্যাপটপ সিস্টেম স্যামসাং ইন্টারনেট স্যামসাং S26 এসেছে ইন্টারন্যাশনালের মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে তারপর ইউএস এর জন্য এগুলো ব্যবহার হয়েছে এইটাও ইন্টারন্যাশনাল 5G জন্য ইন্টারন্যাশনাল মানে সব দিকেই চলবে আর এইটা শুধুমাত্র এই ব্যান্ডগুলো ব্যবহার হচ্ছে ইউএস এর জন্য এই তো আছে 260 261 কিন্তু আইফোনের তুলনায় আইফোন দিয়ে এমনি ইন্টারন্যাশনাল সেট বলে না আইফোন টাকা নেয় কিন্তু কাজও আছে এখানে আছে কিন্তু ঠিক আছে যেহেতু এটা দেখো ইউএস এর জন্য এগুলো বলছে শুধুমাত্র আমরা পাই ইউএস এর জন্য এখন আমাদের ইন্ডিয়াতে তো নেই 278 277 টাওয়ারই নেই আরে কোম্পানি শুধু হার্ডওয়্যার দিয়ে টাকা বাড়িয়ে কি করবে ওই হার্ডওয়্যারটা তুলে নিচ্ছে যেটুকু টাকা বাঁচে কোম্পানি লস করতে পারে এই হলো যখন ফোন কিনবে তখন ব্র্যান্ড দেখে কিনবে আরো একটা কম দামে সেট হলো তো একটা ব্র্যান্ড থাকে আইফোন সবথেকে কম দামে সেট কি আছে একই দেখতে মানে একই মোবাইল দেখো শুধু একটা ব্র্যান্ড দেয়া আছে 5G কত দেয়া আছে একটা দেয়া আছে আমাদের কটা আছে এতে আর কি 5G চলে 5G চলে এই মোবাইল ক্লিয়ার স্যার মোটর ফোন একটা দেখুন দেখি কত আছে বাকিটা
তাহলে ব্যান্ডের কনসেপ্ট বুঝলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যান্ড ব্যান্ড 3 ব্যান্ড 41 ব্যান্ড 78 সবথেকে 79 সবথেকে ইম্পর্টেন্ট আর এবার আমাদের বুঝতে হবে ব্যান্ড 3 ব্যান্ড 40 ব্যান্ড 41 N78 N79 আর N20 স্যার N28 বলতে সিস্টেমটা আচ্ছা এইবার আমরা শিখব একটা কম্পোনেন্টের সম্বন্ধে সেটা হচ্ছে ডুপ্লেক্সার আমার ফোন কত নেটওয়ার্ক আছে দেখো এটা কম্পোনেন্টের সম্বন্ধে শিখব সেটা হচ্ছে ডুপ্লেক্সার বলতো ডুপ্লেক্সারের কাজ আসা যাওয়ার রাস্তাকে আলাদা করা আসা যাওয়ার রাস্তাকে আলাদা করা যেমন আমরা শপিং মলে যাই শপিং মলে গেলাম যাওয়ার জন্য দেখবে দুটো গেট থাকে একটা ইন একটা আউট একটা দিয়ে আমাদের ইন করতে হয় একটা দিয়ে আউট করতে হয় তাহলে আমাদের ঠিক ডুপ্লেক্সার সেম কাজই করে আমাদের আসা যাওয়ার গেটকে দুটো দুই ভাগে ভাগ করে দেয় একটা যাওয়ার জন্য হেল্প করে একটা আসার জন্য হেল্প করে যেমন যদি আমরা ডুপ্লেক্সারটা দেখি একটা এখন আপাতত হচ্ছে নরমাল ডিজাইন করতে তারপর অ্যাকচুয়াল ডিজাইন দেখি নেটওয়ার্কের ক্লাস একদিনেই খতম হবে প্র্যাকটিক্যাল করতে যতগুলো সময় লাগবে সেইগুলো যায় তাহলে এইটা ধরে নাও এই পিনটার নাম হচ্ছে TRX 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 এর ফুল নেম হচ্ছে ট্রান্স রিসিভ এর মতলব হচ্ছে এই নামটা মানে হচ্ছে এই লাইন দিয়ে যেতেও পারবে যেটা আসতেও পারবে যেতেও পারবে আসতেও পারবে আর এটা হচ্ছে RX এটা হচ্ছে রিসিভ এটা কি রিসিভ আর হচ্ছে এটা হচ্ছে TX ট্রান্সমিট এক কথা বলতে গেলে এই লাইন দিয়ে যেতে পারবে আর এই লাইন দিয়ে আসতে পারবে যখন আমাদের কোনো ডেটা যে কোনো ডেটা আমাদের আসে এই একটা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে মানে এই রাস্তায় যেতেও পারে আসতেও পারে এই রাস্তায় আসতেও পারে কিন্তু যখন কি আমরা শপিং মলের একদম সামনে চলে যাই তখন দুটো গেট পাই একটা হচ্ছে যাওয়ার আর একটা হচ্ছে আসা তাহলে যখন কি আমাদের সিগন্যাল কোনো কিছু রিসিভ করি যখন কোনো কিছু সিগন্যাল আমরা রিসিভ করি তখন সেটা ডাইরেক্ট চলে যায় RX এ কোথায় চলে যায় বলতো RX এ RX হয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট আমাদের যে ডেটাটা সেটা হচ্ছে আমাদের RFIC তে চলে যায় কোথায় চলে যায় RFIC এবার আমরা যখন কিছু হোয়াটসঅ্যাপে হাই লিখি বা কিছু ডেটা পাঠাই সেটা প্রথমে যায় কার কাছে বলতো TX এর কাছে TX এই ডেটাটাকে TRX এ পাঠিয়ে দেয় তখন আবার এই লাইন দিয়ে আমাদের ডেটাটা কোথায় চলে যায় বলতো টাওয়ারে চলে যায় তাহলে আমাদের ডুপ্লেক্সারের কাজ কি করছে যখন কিনা আমাদের ডেটা যখন আমরা রিসিভ করছি সেটা RX এর দিকে পাঠিয়ে RFIC তে পাঠানো আর যখন কিনা আমরা কোনো ডেটা পাঠাচ্ছি সেটা TX লাইন দিয়ে ডাইরেক্ট TRX দিয়ে আমাদের টাওয়ারের কাছে পাঠানো তার মানে আমাদের সিগন্যালকে দুই ভাগে ভাগ করার কাজ করছে কি বলতো আমাদের ডুপ্লেক্সার এবার হচ্ছে ডুপ্লেক্সার হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট ডুপ্লেক্সার হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি যে কোনো ভোল্টেজে চলে না যে কোনো ইএন সিগন্যালে চলে না সেটাকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট যেমন আমাদের
মাইক্রোস্কোপ চলতে গেলে মাইক্রোস্কোপ লাইট বাদে মাইক্রোস্কোপ চলতে গেলে কোনো ভোল্টেজ লাগে মাইক্রোস্কোপ চলতে গেলে কোনো কিন্তু ভোল্টেজ লাগে না মাইক্রোস্কোপ একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট ওরকমই আমাদের যদি আমাদের পাওয়ার সাপ্লাই আয়রন তারপরে হচ্ছে এসএমডি এগুলো চলার জন্য ভোল্টেজ লাগে ভোল্টেজ লাগে তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট এগুলো কি আমাদের Active component। তাহলে প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য বুঝতে হবে তাহলে একটা মাইক্রোস্কোপ যদি আমরা ফেলে না দিই ভেঙে না দিই খারাপ হওয়ার মতো ধুলো না জমে যায় খারাপ হওয়ার মতো কি আছে কিছুই নেই কিন্তু আমাদের একটা পাওয়ার সাপ্লাই আয়রন এসএমডি খারাপ হওয়ার মতো আছে অনেক কিছু আছে ভেতরে সার্কিট খুলে যেতে পারে পড়ে যেতে পারে শর্ট সার্কিট হতে পারে জ্যাক খুলে যেতে পারে নানা ধরনের প্রবলেম কিন্তু হতে পারে কেননা ওটা ভোল্টেজে চলছে একটা এক্সটারনাল পাওয়ারে চলছে যেমন আমাদের ডুপ্লেক্সার কোনো অ্যাক্টিভ পাওয়ারে চলছে না তো এর কখনো নরমালি খারাপ হয় না যতক্ষণ না কোনো টেকনিশিয়ান জোর করে ভেঙে দিচ্ছে ততক্ষণ জলে পড়লেও খারাপ হবে জলে পড়লে জং ধরে কখন আমি যদি পানিতে মোবাইল ডুবিয়ে তুলে আবার শুকাই ভোল্টেজ দিই কিচ্ছু হবে না কিন্তু পানিতে ডুবিয়ে যদি আমি মোবাইলের ব্যাটারি লাগিয়ে দিই বা ভোল্টেজ দিয়ে দিই সঙ্গে সঙ্গে মোবাইলে ডাস্ট জমে যাবে বা কার্বন জমে যাবে জং লেগে যাবে কেননা আমাদের জং যে লাগে সেটা হচ্ছে ভোল্টেজের কারণ আর তার জন্য হলো ভোল্টেজের কারণ তাহলে কোনো জলে পড়া সেট সেখানেই খারাপ হবে যেখানে ভোল্টেজ থাকবে যেমন আমাদের জলে পড়ে সেট জলে পড়ার আগে অন আছে কি আছে বলো তো অন আছে তাহলে অন থাকা পরে ভিপিএ জায়গায় ভোল্টেজ আছে মোবাইল চলার জন্য যেখানে যেখানে ভোল্টেজ থাকা দরকার সেখানে আছে নেটওয়ার্ক সেকশন তো সব সময় চলছে নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ আছে তাহলে যখন জলে ডোবাবো তাহলে সেই জায়গাতেই জং ধরবে যেখানে যেখানে সময় ভোল্টেজ ছিল তাহলে আমাদের ডুপ্লেক্সার নরমালি যদি তুলে না ফেলি তাহলে প্যাসিভ কম্পোনেন্ট খারাপ হওয়ার মতো কিছু আছে খারাপ হওয়ার মতো কিছু নেই তাহলে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের কিন্তু নলেজ দিতে হবে এরপর আমরা যদি একটা নেটওয়ার্ক সেকশনের ডায়াগ্রাম কে দেখি এইটা আরেকটা বেটার আছে বেটার এটা ধরে নাও একটা নেটওয়ার্ক সেকশনের ডায়াগ্রাম আমাদের ব্যাচে নতুন করে বানানো হলো নতুন করে বানাই শর্টকাটে করে দিলাম বুঝতে পারলে দেখো আমাদের এখানে হচ্ছে মেন হচ্ছে যে কাজটা যে আমাদের প্রতিটা সিগন্যাল আমাদের মোবাইলের প্রথম কোথায় রিসিভ হয় অ্যান্টেনা কোথায় রিসিভ হয় বলতো অ্যান্টেনা যখন কেউ ফোন করে ফোন করলে আমাদের যে ডেটাটা আসে প্রথম আসে অ্যান্টেনা এবার অ্যান্টেনা লাইনে দেখো দুটো জিনিস লাগানো আছে একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর একটা হচ্ছে ডট কয়েল কি কয়েল বলতো ডট কয়েল প্রথম আমরা ক্যাপাসিটর সম্বন্ধে জানি যে সিগন্যাল লাইনে ক্যাপাসিটর কেন লাগানো আছে ফিল্টার করার জন্য এক্স্যাক্টলি যদি কি ফিল্টার করা যদি কেউ বলতে পারো আগে কনসেপ্টটা মনে করো অডিও কনসেপ্ট মনে করো লো সিগন্যাল কে ব্লক করে আর হাই সিগন্যাল কে পাস করে লো সিগন্যাল কে ব্লক করে আর হাই সিগন্যাল কে পাস করে তাহলে ক্যাপাসিটর সিগন্যাল লাইনে কেন লাগানো আছে ক্লিয়ার এবার লাগানো আছে কয়েল ডটেড কয়েল এটা হচ্ছে ডটেড কয়েল এইটা কোনো নরমাল কয়েল না এটা হচ্ছে ক্যাপাসিটর আর কয়েলকে মিক্স করে বানানো হয় এই কম্পোনেন্টটা কিন্তু কয়েলের তো মিক্স করে কি করে বলতো কয়েলের তো মিক্স করে এর একটা নিজস্ব মান আছে কয়েল গ্রাউন্ডের সাথে ডাইরেক্ট দেওয়া আছে দেখছো কয়েল গ্রাউন্ডের সাথে ডাইরেক্ট দেওয়া আছে তাহলে গ্রাউন্ড নিশ্চয়ই অ্যান্টেনা লাইন এর সাথে বিট করবে তাহলে অ্যান্টেনা লাইন গ্রাউন্ডের সাথে বিট করতে পারে বা পরে অ্যান্টেনা লাইন গ্রাউন্ডের সাথে বিট করবে এখন ডাইরেক্ট যদি কয়েল লাগানো থাকে এই লাইনের সাথে বিট করবে না অনেকে ভাবে যে লাইন অ্যান্টেনা লাইন শর্ট হয়ে গেছে ঠিক আছে অ্যান্টেনা লাইন শর্ট হয়ে গেছে কিন্তু আগেও শর্ট হয়নি আমাদের অ্যান্টেনা লাইন গ্রাউন্ড সাথে বিট করলেও আমরা কিন্তু শর্ট বলবো না তার কারণ ডাইরেক্ট আমাদের কয়েল যদি লাগানো থাকে বিট তো করবেই এবং অনেকে শর্ট হয়ে গেছে বলে কি ক্যাপাসিটর গুলো ভেঙে দেয় 90% টেকনিশিয়ান দেখবে যদি যারা একটু কম নলেজ আছে নেটওয়ার্ক সেকশনে কিছু করুক না করুক ওই হচ্ছে অ্যান্টেনা লাইনের ক্যাপাসিটর ভেঙেছে কি ভেঙেছে বলতো ক্যাপাসিটর ভেঙেছে কয়েল ভেঙেছে কি হয় বাদ বাকি কিছু করেছে বা না করেছে এই প্রবলেমটা পাবে তাহলে এই যে কয়েল এদের কাজ কি গ্রাউন্ডের সাথে দেওয়ার কাজ কি দেখো আমাদের এনভায়রনমেন্টে যে আর্থে অনেক রকমের সিগন্যাল চলে যেমন ডিস্ট্রিবিউট সিগন্যাল চলে
স্যাটেলাইটের সিগন্যাল চলে, আর যে রাডার আছে আমাদের মিলিটারি সিকিউরিটির জন্য সিগন্যাল গুলো আছে সবগুলো চলে। এবং সবগুলো সিগন্যাল যেন মোবাইলের সিগন্যালের সাথে ইন্টারেক্ট না হয়, কি হয় বলো তো? ইন্টারেক্ট না হয়। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা লাগানো আছে এখানে শুধুমাত্র মোবাইলের যে সিগন্যালটা সেটাকেই পাস করতে দেবে, বাকি যে আদার সিগন্যাল তাকে কোথায় ফেলে দেবে বলো তো? গ্রাউন্ডে ফেলে দেবে। তো সেই ভ্যালু লাগানো আছে যেন শুধুমাত্র মোবাইলেরটাই পাস করতে পারে, বাকি যে ডেটা যে সিগন্যালগুলো সেগুলো কোথায় হয়ে যাবে? গ্রাউন্ডে। তাহলে আমাদের যে মেইন মোবাইলের সিগন্যালটা সেটা হচ্ছে ইন্টারেক্ট হচ্ছে না, মানে ডিস্টার্ব হচ্ছে না, তার পিওরটা আমরা পাচ্ছি। তার জন্য এখানে একটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে ডট কয়েল, একটা হচ্ছে সিরিজে লাগানো আছে। তাহলে এইটা যদি গ্রাউন্ডের সাথে ডিপ করে তাহলে এটা আমাদের তুলে ফেলার কোনো কারণ নেই। আমরা শুধু দেখবো যে এর কম্পোনেন্ট গুলো আছে কিনা। কি চেক করতে বলতে অ্যান্টেনা লাইন চেক করতে চাও, কি চেক করো? শুধুমাত্র অ্যান্টেনা লাইনের কম্পোনেন্ট গুলো আছে কি নেই সেটা একটু দেখি। তারপর অ্যান্টেনা লাইন কোনো ভোল্টেজে চলছে না, চলছে না, এটা হচ্ছে একটা প্যাসিভ লাইন। এটা কি? এটা প্যাসিভ লাইন। তাহলে প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে এই টোটাল এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কানেকশন গুলো আছে কিনা, জং লেগে গেছে কিনা, কানেক্টিভিটি গুলো ঠিক আছে কিনা সেইগুলো আমরা দেখব। এবার হচ্ছে আমাদের হচ্ছে 2G, এটা হচ্ছে 2G, এটা হচ্ছে ধরেন আমাদের FM ও বলতে পারো, ফ্রন্ট এন্ড মডিউল, ঠিক আছে? তাহলে আমাদের যে নেটওয়ার্কটাকে প্রথম রিসিভ করবে, আমাদের নেটওয়ার্কটাকে প্রথম রিসিভ করবে আমাদের 2GIC, কে রিসিভ করবে বলতো? 2GIC রিসিভ করবে। তাহলে প্রথম যে সিগন্যালটা রিসিভ করবে কে বলতো? 2GIC। 2GIC সিগন্যালটা রিসিভ করবে। কোন সিগন্যাল রিসিভ করলে? সিগন্যালের নাম হচ্ছে TRX। TRX বলতে কি? ওই ডেটার মধ্যে আসা যাওয়া দুটোই ইনক্লুডেড হয়ে আছে, তাই না? TRX মানে কি? আসা যাওয়া দুটোই হবে, আসা যাওয়া দুটোই হবে। তাহলে আমাদের সিগন্যালকে রিসিভ করছে কে বলতো? আমাদের 2GIC। যেহেতু প্রথমেই কোনো একটা দূর থেকে কোনো কিছু সিগন্যাল, স্ট্রং সিগন্যালকে আসে, সেই কিন্তু আমাদের RFIC ডাইরেক্ট রিসিভ করার ক্যাপাবিলিটি কিন্তু নেই। RFIC শুধু প্রসেস করার কাজ করে, কি কাজ করে বলতো? প্রসেস করার কাজ করে। ধরো কোনো পার্সেল আসলো, কোন একটা পার্সেল আসলো নিচে, এবার হচ্ছে পার্সেল আসলো, মালিককে নিজে পার্সেল আনতে যাবে, বাবা আনতে যাবে, লোক রেখে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, লোক রেখে দিয়েছে, পার্সেলটাকে রিসিভ করে মালিকের কাছে পৌঁছে দেওয়া। ওরকমই আমাদের অ্যান্টেনায় যত ডেটা আসবে যাবে সবগুলো কে রিসিভ করবে? আমাদের 2G। আসবে যাবে সবগুলো রিসিভ করবে 2G। 2G আবার কাকে পাঠিয়ে দেবে? ডুপ্লেক্সারে। কোথায় পাঠিয়ে দেবে? ডুপ্লেক্সারে। এবার ডুপ্লেক্সার ডিসাইড করে দেবে কোন সিগন্যাল কোন দিকে পাঠাতে হবে, কোন সিগন্যাল কোন দিকে পাঠাতে হবে। যে পার্সেলগুলো আমাদের ধরো আসছে সেগুলো RX দিয়ে ডাইরেক্ট RFIC তে পাঠিয়ে দেবে, আর যে পার্সেলগুলো যাবে সেগুলো TX দিয়ে TRX দিয়ে ডাইরেক্ট 2G হয়ে কোথায় চলে যাবে? আমাদের অ্যান্টেনা চলে যাবে। এই অবধি সিগন্যাল আসা যাওয়া একই আছে, কিন্তু এই ডুপ্লেক্সার কে বলতো? এই ডুপ্লেক্সার আলাদা করে দিচ্ছে। তার কারণ এই যে মালিক বলতে ছোট মালিক বলতে পারো, এ চাই যে আমাদের প্রতিটা সিগন্যাল যেন একসাথে আসা, যে পার্সেল যাবে সেই পার্সেলও এক জায়গায় রাখলে, আর যে পার্সেল আসছে সেই পার্সেল এক জায়গায় আসছে, তাহলে মিস পাস করে যেটা আসছে সেটাও দুটো দিতে হবে। ওই জন্য দুটো ভিন্ন জায়গায় রাখা হয়, দুটো ভিন্ন জায়গায় রাখা হয় যেন ডেটা ইন্টারাপ্ট না হয় নিজের মধ্যে। কি না হয়? ইন্টারাপ্ট না। তাহলে যখন কিনা আমরা হোয়াটসঅ্যাপে বা হাই লিখে পাঠাই, কি एग्जांपल কেউ বলে হ্যালো, সেই হ্যালোটা আমাদের টাওয়ারে আসবে, টাওয়ারে আসার পর কোথায় আসবে? 2G তে আসার পর আমাদের কোথায় আসবে? ডুপ্লেক্সার। ডুপ্লেক্সার যেহেতু আসছে এটা সেই ক্ষেত্রে ডাইরেক্ট ডুপ্লেক্সার সেটা RX এ পাঠিয়ে দেবে। RX সেটা সময় হবে RFIC তে যাবে, RFIC সেটাকে প্রসেস করে কোথায় দেবে? CPU তে। এবার CPU সেটাকে আমরা কিছু লিখলাম স্ক্রিনে, স্ক্রিন থেকে কোথায় যাবে? CPU। CPU থেকে কোথায় যাবে বলতো? RFIC কোথায় আবার কোথায় যাবে বলতো? 4G থেকে আমাদের ডাইরেক্ট আসবে DX, তারপর আবার 3G চলে আসবে। এবার অনেকে কনসেপ্ট বুঝবে না এখানে যে এই আইসি গুলোর অ্যাকচুয়ালি কাজ কি। আগে যদি আমরা কাজগুলো পুরো করি তাহলে কিন্তু আরো নেটওয়ার্ক স্মুথলি বুঝতে পারবো। যেমন একটা RFIC কাজ হচ্ছে ট্রান্সলেট করা। কাজ করবো তো ট্রান্সলেট করা। আমাদের যে CPU মাত্র একটাই ভাষা জানে, এটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, 0 1 এর ভাষা। কি ভাষা? 0 1 এর ভাষা। এক কথা বলতে গেলে
সহজ মনে আছে কি সিপিইউ জানে ইংলিশ, সিপিইউ জানে ইংলিশ। এবার হচ্ছে যে আমাদের সিগন্যালটা আসছে সেটা হচ্ছে চায়না সিগন্যাল। কি আসছে বলতো? চায়না সিগন্যাল। তাহলে যখন কিনা আমাদের ডাইরেক্ট সিগন্যাল আসছে, সেই সিগন্যালটা যদি ডাইরেক্ট আমি সিপিইউ কে দিতাম, তাহলে সিপিইউ বলে যে ইংলিশ, আর এখানে যে ওই যে সিগন্যাল আছে চেঞ্জ করছে, তার কিছু বুঝতে পারবে কিছু বুঝতে পারবে না। তাহলে আমাদের একটা মাঝখানে কি লাগবে? ট্রান্সলেটর লাগবে। কি লাগবে? ট্রান্সলেটর লাগবে, যে কিনা ওই চায়না ভাষাটাকে ট্রান্সলেট করে কাকে দেবে? সিপিইউ কে দেবে। তাহলে আমাদের আরএফআইসি কি কাজ করে বলতো? রেডিও সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে, রেডিও সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে যেন সিপিইউ সিগন্যালকে বুঝতে পারে। তাহলে আমাদের আরএফআইসি কাজ কি? যে রেডিও সিগন্যালকে রিসিভ করে ডিজিটালে কনভার্ট করে দেওয়া, যেন আমাদের সিপিইউ সেই ডেটাগুলোকে বুঝতে পারে। এই জন্য কি বলা হয়? ট্রান্সিভার। স্মার্ট ল্যাঙ্গুয়েজ বা টেকনিক্যাল ভাষায় বলা হয়, এটাকে আরএফ বলা হয় না, এটাকে ডব্লিউটিআর বলা হয় না, এটাকে বলা হয় ট্রান্সিভার। কি বলা হয় বলতো? ট্রান্সিভার। যেহেতু ট্রান্সলেট করে সিগন্যাল। এবার আমরা যখন কিছু লিখি, সেটা লিখি আমরা হচ্ছে ইংলিশে, সেটা ইংলিশটা কার কাছে যায়? আরএফ সেটাকে রেডিও ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে কাকে পাঠায়? 4G তে। আরএফআইসি যে সিগন্যালটা পাঠায়, সেটা পাঠানোর সময় তার ক্ষমতা খুব কম। তার ক্ষমতা খুব কম। মানে রিসিভ করে তো দিচ্ছে একজন 2G, রিসিভ করে না দিচ্ছে, কিন্তু আমাদের যখন সিগন্যালটা পাঠাচ্ছে তখন হচ্ছে এই যে আরএফআইসি কোনো সিগন্যাল পাঠাচ্ছে, সিগন্যালটা খুব দুর্বল, মানে কোনো পালসে পাঠাচ্ছে কোনো রকম তুলে সাইড রেখে দিল। এবার সেই সিগন্যালটাকে বুস্ট করে যেন টাওয়ার অবধি থ্রো করতে পারে। কি করতে পারে বলতো? টাওয়ার অবধি সিগন্যালটাকে থ্রো করতে পারে। সেই জন্য আমাদের আছে 4G PA। PA এর কাজ কি? পাওয়ারকে অ্যামপ্লিফাই করা। অ্যামপ্লিফাই মানে বুস্ট, পাওয়ারকে বুস্ট করা। তাহলে আমরা যদি এই TRS টা ডাইরেক্ট এই ডুপ্লেক্সারে দিতাম, তার সিগন্যালটা হতো খুব দুর্বল। টাওয়ারে যাওয়ার আগে ড্রপ হয়ে যেত, টাওয়ারে যাওয়ার আগে ড্রপ হয়ে যেত। সেই জন্য যাওয়ার সময় প্রথমে হচ্ছে আরএফ TRS কে কাকে পাঠাচ্ছে বলতো? 4GS কাকে পাঠাচ্ছে? 4GS সিগন্যালটাকে ওভার বুস্ট করছে। কি করছে বলতো? ওভার বুস্ট করে ডুপ্লেক্সারে যাচ্ছে, ডুপ্লেক্সার দিয়ে ফটাফট কোথায় চলে যাচ্ছে বলতো? টাওয়ারে চলে যাচ্ছে। তাহলে রিসিভ করার সময় কোনো অ্যামপ্লিফায়ার আইসি দরকার পড়ছে না, তারপর আমাদের টাওয়ার সেটাকে থ্রো করছে। কে থ্রো করছে বলতো? টাওয়ার খুব স্পিডে থ্রো করছে, সেটাকে 2G রিসিভ করে আমাদের আরএফ এ দিচ্ছে। আর যখন কিনা আমরা সিগন্যাল পাঠাচ্ছি, সেটাকে আমাদের 4G কে থ্রো করে দিচ্ছে, যেন আমাদের টাওয়ার অবধি কি হতে পারে? পৌঁছাতে পারে। টাওয়ার অবধি কি হতে পারে? পৌঁছাতে পারে। তাহলে আমাদের 4G এর কাজ কি? সিগন্যালকে থ্রো করা খুব স্পিডে, মানে এক কথা বলে অ্যামপ্লিফাই করা। আমরা আমাদের বলি কি করা? বুস্ট করা। আসার সময় না শুধু যাওয়ার সময়? শুধু যাওয়ার সময়। এটা মাথায় রাখবে যে 4G আমাদের সিগন্যালকে বুস্ট করতে শুধুমাত্র যাওয়ার সময়। এবার হচ্ছে আমাদের যে কনসেপ্ট আর হচ্ছে আমাদের আরএফআইসি কাজ কি? ট্রান্সলেট করা, কারেক্ট? এবার একটা জিনিস, আমরা অনেকে আরএফআইসি কে ডব্লিউটিআর নামে চিনি, তাই তো? অনেকে ভাবছে যে আরএফআইসি মানে কনফিউজ হয়ে যাচ্ছে, ডব্লিউটিআর বলুন না, এরকম ভাবছে, তাই তো? ঠিক এরকম গল্প হচ্ছে যে আমরা তো সব টুথপেস্টকে বলি কলগেট। কি বলি? কলগেট। কলগেট কিন্তু একটা ব্র্যান্ডের নাম। কলগেট কি একটা ব্র্যান্ডের নাম? তো যেমন আমাদের সব টুথপেস্টকে যে কি দেবে? পেপসোডেন্টের কলগেট দাও। কি দাও? পেপসোডেন্টের কলগেট দাও, বা সানসিডাইনের কলগেট দাও। মানে বুঝতে পারছো? অ্যাপেলের এমআই ফোন দাও। কি হচ্ছে বুঝতে পারছো? এমআই এর ভিভো ফোন দাও। এই ধরনের প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের ডব্লিউটিআর একসময় খুবই ছোট কোয়ালকমের একটা আরএফআইসি মডেলের নাম ডব্লিউটিআর। সেই ক্ষেত্রে সে এত চলেছে, এত খারাপ হতো, এখন সব টেকনিশিয়ানের মুখে মুখে আরএফ মানে কি? আরএফ মানে কি? ডব্লিউটিআর। কিন্তু আরএফআইসি মানে কি হবে? মেন নেটওয়ার্ক আইসি, বা এটাকে বলা হয় আরএফ। যদি বলতে না পারো টেকনিক্যাল ভাষায়, স্মার্ট ভাষায় বলতে চাও, তাহলে বলবে ট্রান্সিভার। কি বলবে? ট্রান্সিভার। ট্রান্সিভারই থাকবে। বর্ণীয়তে কিভাবে বলতে লেখা থাকে দাও? ট্রান্সিভারই পাবে, কারেক্ট? তো যদি শর্টকাটে বলতে পারো আরএফ, আরএফ এর ফুল ফর্ম রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে মেন কথা, সব সময় খাটতে যাকে হবে, সে খারাপ হওয়ার চান্স সবথেকে বেশি। সব সময় খাটতে যাকে হবে, খারাপ হওয়ার চান্স বেশি। সব সময় আসার সময় তো খাটতে, যাওয়ার সময় তো খাটতে, কোন আইসি?
বুঝি আইসি কিছু করছে না, ও ব্রেন লাগাচ্ছে না। পার্সেল আসছে দাও, ও রিসিভ করে তুরন্ত এরকম ধরে যাও যাও যাও, অত ব্রেন লাগাচ্ছে। ব্রেন তো লাগাতে হচ্ছে কাকে, যেটা ট্রান্সলেট করছে, সব কিছুকে বুঝতে হচ্ছে, বুঝে সিপিইউকে বোঝাতে হচ্ছে। একটু বলে গন্ডগোল, তাহলে সবথেকে খাটাখাটনি কাজ থাকে আরএফআইসি। আর একটা নেটওয়ার্ক ক্ষেত্রে সবথেকে বেশি ফল্ট হয় একটা আরএফআইসি। মাথায় রাখবে সবথেকে বেশি ফল্ট কি হয়? আরএফআইসি। যেহেতু কাজ করে আরএফআইসি সবথেকে বেশি, সেই ক্ষেত্রে আমাদের আরএফআইসি সবথেকে বেশি খারাপ হয়। তাহলে কোন সিগন্যালকে রিসিভ করলো কে? 2G, তারপরে রিসিভ করলো কে? ডুপ্লেক্সার, ডুপ্লেক্সার আরএফ কে দিল, আরএফ এটাকে প্রসেস করে সিপিইউ কে দিল, সিপিইউ সেটা আমাদের ডিসপ্লেতে শো করলো বা স্পিকারে পাঠালো, যেখানে পাঠাবে। তারপরে আবার কোথায় আসবে? আমরা যখন সিগন্যাল পাঠাবো আরএফ, আরএফ থেকে ডাইরেক্ট ডুপ্লেক্সার যাবে না 4G যাবে? 4G যাবে সিগন্যালকে বুস্ট করার জন্য। সিগন্যালকে বুস্ট করার জন্য আসবে ডুপ্লেক্সার, ডুপ্লেক্সারে 2G হয় ডাইরেক্ট। सामने भवन पूरी रही तो भैया तो डायरेक्ट ही कनेक्ट कर दे पूरी काज को ये बंद है বুঝা গেছে? এইটা হচ্ছে একটা আমাদের 4G কনসেপ্ট। এটা হচ্ছে কাজ করতে বলতো 4G কনসেপ্ট। তাহলে এটা যদি আমরা 2G হচ্ছে বলতো কেন এখন দিতে হবে? সময় দেব তো। দেখো স্যার কি ভাবে কাজ করছে। এমন ম্যাটেরিয়াল তৈরি স্যার, এমন ম্যাটেরিয়াল তৈরি মানে এক কথা হচ্ছে লিকুইড টাইপের জাতীয়। যখন কিনা আমাদের সিগন্যাল আসে এমন ভাবে তৈরি সিগন্যালটা সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা ডিজাইনের ক্ষেত্রে এমন যে সিগন্যাল আসা সিগন্যালটা ঠিক এইভাবে ধাক্কা লেগে ঠিক এই গলিতেই যাবে। আর যখন কিনা আমরা পাঠাবো তখন ঠিক ধাক্কা লেগে লিকুইড তৈরি তো ঠিক ওই গলিতেই যাবে। ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ব্যাটারিং ইঞ্জিনিয়ারিং। সেই ইঞ্জিনিয়ারিং কে বুঝতে গেলে আমাদের সেই ডুপ্লেক্সার নিয়ে সারাদিন পড়াশোনা করতে হবে। তাহলে আমাদের মেইন কনসেপ্টে ক্লিয়ার করা দরকার যে করছে ও কাজই হতে হবে প্যাসিভ। ডুপ্লেক্সার খারাপ হয় না? না, আমি তো দেখেছি যে একটা ডুপ্লেক্সার পা দিয়ে কোনো নেটওয়ার্ক এসেছে আমার লাইফে, একটা দুটো সেট পা দিয়ে যেগুলো কিনা ডুপ্লেক্সারকে ভেঙে ফেলেছে। আর ডুপ্লেক্সার খারাপ হলে কখনো মোবাইলে নো সার্ভিস আসবে না। যার জন্য হলো নো সার্ভিস। ডুপ্লেক্সার খারাপ হলে মোবাইল প্রবলেম হবে, ইমার্জেন্সি কি আসবে? আগে আসি প্রবলেমগুলোর কথা যে কোথায় ছিল কনসেপ্ট। এবার ধরে নাও 4G, এবার কি নাও 2G বাদ দিলাম, 2G কনসেপ্টের বাদ। এখন থেকে 2G শিখে আর লাভ নেই আমার মনে হয়। যদি বলো 2G হলে কি হবে বলো তো? শুধুমাত্র AIC-টা 2G AIC-টা কাজ করবে না, AIC-টা কাজ করবে না, মুছছে না, আমার ফেরত আসবে না, কিন্তু মুছছে না জিনিসটা। তাহলে কি হবে বলো তো? যদি আমি একটুখানি সামান্য চেঞ্জেস করে দেখাই, তাহলে এই লাইনটা একটু সরিয়ে দিই। এখন দাদা সাইড রাখলো, এই লাইনটাও সরিয়ে দিই। 2G IC 50% কাজ করে অ্যান্টেনাকে রিসিভ করার জন্য, আর 50% কাজ করে P এর জন্য। 50% কাজ করে কার জন্য বলো তো? P এর জন্য। তাহলে ঠিক এইভাবে কাজ করবে। বলে দাও পাওয়ার অ্যাম্পলিফায়ার। PA মানে পাওয়ার অ্যাম্পলিফায়ার, এই যে 4G PA, APD অডিও PA নাম শুনছিলেন না? হ্যাঁ, এবার এই TX-টা 4G তে না গিয়ে তখন কোথায় যাবে বলো তো? 2G তে যাবে। কোথায় যাবে? 2G তে যাবে। এবার হচ্ছে 2G তে গিয়ে আবার কোথায় যাবে? 2G থেকে ফেরত এসে আমাদের TX কোথায় যাবে? TX। এখন তার শুধু কাজটা ডিফারেন্স চেঞ্জ হয়েছে যে আমাদের আগে সিগন্যাল যে বুট করছিল সেটা হচ্ছে 4G, তার জন্য এটাকে 4G সিগন্যালকে বলা হচ্ছে। মানে এক কথা বলতে গেলে যে আমাদের যে সিগন্যালটা আগে যে বুট করছিল মেন হচ্ছে PA, যে PA বুট করবে সেই সিগন্যাল যাবে। যেমন আগে আমাদের রিসিভ করছে, আমাদের রিসিভ হওয়ার সময় 4G 2G অত দেখা দরকার হয় না। রিসিভ হচ্ছে সিগন্যাল রিসিভ হওয়ার পর আগে হচ্ছে 4G দিয়ে শো হচ্ছিল, তাই তারা এটাকে 4G সিগন্যাল বলছিলাম। এখন যেটা শো হচ্ছে সেটা হচ্ছে তার কাছে আসছে হচ্ছে 2G সেই সিগন্যালটাকে কি করে বুট করছে, বুট করে TX যাওয়ার পর আবার এখান দিয়ে আমাদের 2G তে এসে আবার অ্যান্টেনা যাচ্ছে। যেহেতু এই সিগন্যালটা বুট করছে যে 2G, সেই জন্য এটা 2G সার্কিট। মানে সেই ক্ষেত্রে আমাদের 4G IC কোনো কাজে লাগছে না, 4G IC টা বাইপাস হয়ে গেল। এটা হচ্ছে 2G মোবাইল। আর এটা ফোনে কি দেয়? কিপ্যাডের কোনো জিনিস আমি বলবো আগে থেকে ওয়ার্নিং দিই। আই এম সরি।
এখানে লিখে দেবো তাহলে হচ্ছে এবার হচ্ছে 5G এবার হচ্ছে কি 5G 5G সেম টু সেম কনসেপ্ট 5G সেম কনসেপ্ট আগে 4G টা পুরো বুঝে নি 4G মাথায় ঢুকিয়ে নি তারপরে 5G তে যাব একসাথে যখন ইন্টারপ্ট করিয়ে দেবো তখন সব বাউন্সার তাই তো তাহলে 4G টা ভালো করে আমরা ডিপলি মাথায় ঢোকাই তাহলে এটা হচ্ছে সিগন্যাল রিসিভিং এর জন্য হলো কি হলো বলতো সিগন্যাল রিসিভিং এর জন্য কোনো भी সিগন্যাল লাইনে যদি প্রবলেম হয় কোনো भी সিগন্যাল লাইনে যদি প্রবলেম হয় মোবাইল যা হবে ইমার্জেন্সি নাকি নো সার্ভিস এটা মাথায় সেভ করে নাও কোনো भी যদি সিগন্যাল লাইন মানে আরএফ সিগন্যাল লাইনে ফল্ট হয় তাহলে মোবাইল হবে ইমার্জেন্সি কি হবে ইমার্জেন্সি এগুলো হচ্ছে ট্রিক্স বলতে পারো মাথায় ভালো করে সেভ করো কোনো भी আরএফ লাইনে যদি প্রবলেম হয় আরএফ লাইন বলতে কি কোনগুলো অ্যান্টেনা তারপরে হচ্ছে এই যে 2G তে আছে এই TRX এই লাইনে কোনো ভোল্টেজ চলে যাবে অনলি সিগন্যাল ঠিক আছে আরএফ সিগন্যাল সিগন্যালের মধ্যে আবার এই সিগন্যাল থাকে ওই সিরিয়াল ডেটা ক্লক এগুলো ডিজিটাল সিগন্যাল এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলোর কথা বলছি না মূলত আরএফ সিগন্যাল এই লাইনে এই ক্যাপাসিটর যদি উঠে যায় তাহলে মোবাইলে হতে পারে লো নেটওয়ার্ক অথবা ইমার্জেন্সি এই ক্যাপাসিটর যদি কেটে যায় মোবাইল হতে পারে লো নেটওয়ার্ক অথবা ইমার্জেন্সি এই ডুপ্লেক্সার যদি ভেঙে যায় ইমার্জেন্সি এই যদি এই কানেকশন যদি টুটে যায় এই ক্যাপাসিটর ইমার্জেন্সি এই ক্যাপাসিটর গুলো যদি টুটে যায় ইমার্জেন্সি তাহলে এই আরএফআইসি পিন এখান থেকে যদি বলটা থেকে নষ্ট হয়ে যায় এই পুইন্টে বলটা থেকে নষ্ট হয়ে যায় তাহলে হবে ইমার্জেন্সি কারেক্ট ইমার্জেন্সি হওয়ার কারণ কি কি হতে পারে বলতো সিগন্যাল লাইনের ডিস্টার্বিং সিগন্যাল লাইনের সিগন্যাল লাইনের দেখো সব কম্পোনেন্ট গুলো ঠিকঠাক বসানো আছে কিনা বেশিরভাগ ইমার্জেন্সি ধরনা ছিল আগেও আরএফএ প্রবলেম তো আমরা আরএফএ চেঞ্জ করতে কি অনেক মাইক্রোস্কোপ খারাপ করে প্রত্যেকে ছোট্ট একটা ক্যাপাসিটর এখান থেকে ভেঙে গেল আর যায় ওই একটা ক্যাপাসিটর মোবাইলকে ইমার্জেন্সি করার জন্য না একটা ক্যাপাসিটর মোবাইলকে ইমার্জেন্সি করার জন্য বোঝাবে যায়নি ইমার্জেন্সির জন্য কি কি চেক করব বলতো আরএফ সিগন্যাল আরএফ সিগন্যাল তাহলে যেমন কি যেমন হচ্ছে অ্যান্টেনা যেমন এক নম্বর ইমার্জেন্সির জন্য কি চেক করতে হবে বলতো অ্যান্টেনা দুই নম্বর চেক করতে হবে আমাদের 2G IC কোনোভাবে সিগন্যালকে আবার এখান থেকে যদি এইদিকে সিগন্যাল রিসিভ করে এদিকে না পাঠায় তাহলে সমস্যা তাহলে এক নম্বর অ্যান্টেনা দুই নম্বর হচ্ছে কি জিনিস বলতো 2G IC এবার তিন নম্বর কি হতে পারে বলতো আমাদের তিন নম্বর হতে পারে আমাদের ঠিক এইভাবে লিখে ইমার্জেন্সিটা লিখি একদম কারেক্ট ভাবে লেখা হবে একটা উপায় করতে হবে এইভাবে ঠিক আছে প্রথমে চেক করতে হবে এক নম্বর ইমার্জেন্সি করে হেডিং করে দেওয়া কিভাবে ইমার্জেন্সি ট্রাবল শুটিং করে বলি ইমার্জেন্সি ট্রাবল শুটিং করে বলি ট্রাবল শুটিং মানে সমস্যার সমাধান এক নম্বর এখনকার দিনে 99% মোবাইলের প্রবলেম কি বলতো লিখে না এভাবে বাংলাতে লিখো IMEI লিখে নাও তো ইমার্জেন্সির জন্য প্রথমে এক নম্বরে IMEI হ্যাঁ দেখো IMEI হ্যাঁ IMEI নাম্বার জানো না মোবাইলে IMEI নাম্বার ব্ল্যাক লিস্টেড দেখো আইএমআই নাম্বার ব্ল্যাক লিস্টেড আছে কিনা চেক করতে হবে আইএমআই নাম্বার ব্ল্যাক লিস্টেড আছে কিনা চেক করতে ব্ল্যাক লিস্টেড তো এখনকার মোবাইলে চুরি হয়ে গেল রিপোর্ট করে দেয় ওই জিনিসটা যদি না চেক করো আর ভুলভাল কাজ গল্প করবে একটা আমাদের এখানে হয়েছে দু তিনটে তো সেই গল্পগুলো বলবো এক্সপেরিয়েন্স তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো প্রথমে আমাদের চেক করা দরকার আইএমআই নাম্বার ব্ল্যাক লিস্টেড আছে কিনা চেক করতে হবে কিভাবে চেক করতে হবে সেটা আমি আগামী প্রসেসে বলছি ঠিক আছে কিভাবে চেক করতে মোবাইলে একটা সঞ্চার সাথী বলে একটা অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপে গিয়ে দিনে 3টে করে মোবাইল ব্ল্যাক লিস্টেড আছে কিনা আইএমআই নাম্বার দিয়ে চেক করতে পারবেন এরপর আসছে আমাদের চেক করতে হবে যে অ্যান্টেনা ঠিক আছে দু নম্বর দি এর মধ্যে কিসের অ্যান্টেনা
হ্যাঁ অ্যান্টেনা চেক করতে হবে অ্যান্টেনা অথবা অ্যান্টেনা লাইন অ্যান্টেনা আর অ্যান্টেনা লাইন 3 নম্বর নেটওয়ার্ক সেকশনে কম্পোনেন্ট মিসিং আছে কিনা চেক করতে হবে নেটওয়ার্ক সেকশনে কম্পোনেন্ট মিসিং আছে কিনা দেখতে হবে খুব ডিপলি কিন্তু দেখতে হবে কেউ যদি ইগনোর করে একটা সামান্য ক্যাপাসিটর কিন্তু আমাদের মোবাইল ইমার্জেন্সি হওয়ার জন্যই না খুব ডিপলি দেখতে হবে স্যার আর একটা বলুন নেটওয়ার্ক সেকশনে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা চেক করতে হবে নেটওয়ার্ক সেকশনে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা চেক করতে হবে 100% দিয়ে দেখতে হবে মিস্ত্রি দিয়ে কাজ जैसे कॉलेज 6 और 12 दिन आपसे कागज को कॉलेज है सर आफ्टर नाम नॉलेज কি বলে এসএমএস করে দেখা যাবে স্পেস আইপি নাম্বার তারপরে 1225 এ পাঠিয়ে দেবেন सर आफ्टर नाम की सर একটার নাম হচ্ছে মেদু একটার নাম আমি বললাম তো শিখিয়ে দেবো তোমার চেক করাতে তিন নম্বরটা আমার নিজেই তো মনে হচ্ছে ডিপলি 4 নম্বর 4 নম্বর PA IC চেক করতে PA GPA আর 4GPA PA চেক করতে হবে PA নেটওয়ার্ক PA আর যদি কেউ লিখতে চান 2GPA আর 4GPA চেক করতে হবে 2GPA আর 4GPA জিপি আর 3জিপি না 4জিপি 2GPA আর 4GPA চেক করতে হবে যদি 5G মোবাইল হয় 2GPA 3GPA 5GPA আজকে এসে ডাইরেক্ট থাকে আলাদা একটা কাজ থাকে 5 নম্বর লিখা APT আইডি চেক করতে হবে APT জানো না কিছু বাট লিখে নাও লিখছো APT অ্যাভারেজ পাওয়ার ট্র্যাকিং এর লেখা আছে APT আইসি চেক করতে হবে কত নম্বর চলছে আমরা বুঝছি না আছে অ্যাভারেজ পাওয়ার ট্র্যাকিং APT লেখো অ্যাভারেজ পাওয়ার ট্র্যাকিং স্যার এভারেজ না অ্যাড্রেস এপিটি এভারেজ পাওয়ার টাকা নেক্সট আমি কিছু নেই শেষ আইসি চেক করতে হবে এই একটা জিনিস এত কিছু বলা আছে এপিটিআই চেক করতে হবে এটা লিখবে চেক এপিটিআই শর্টকাটে এপিটিআই এর কাজ জানো না লাগে এবার যদি আমরা ইমার্জেন্সির জন্য দেখি তাহলে একটা বড় কি লিখেছো ব্লকলিস্ট আছে কিনা চেক করা অ্যান্টেনা লাইন নম্বর নেটওয়ার্ক সেকশনে কম্পোনেন্ট মিসিং আছে কিনা ডিপলি 2GPA 4GPA আইসি চেক করা আচ্ছা এবার দেখো একটা কনসেপ্ট আছে গাইস এপিটিআই টা সবসময় কাজ করে কার সাথে বলতো 4GB এর কাছে একটা আইসি লাগানো আছে দেখো প্রতিটা আইসি পাওয়ার জন্য যেমন আমাদের 2G আইসি বলেছে যে 2G আইসি কি আইসি চেক করতে হবে 2G আইসি চেক করতে 2G আইসি তে যে 2G আইসি খারাপ হয়ে গেছে কিনা 2G আইসি ভোল্টেজ আসছে কিনা 2G আইসি কত ভোল্টেজ দিতে হবে VPA ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ VPA ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ এবার বলা হচ্ছে কি এরপরে যদি PA চেক করতে হয় 4GB চেক করতে চেক করতে তো 4GB যেটা চলে আসবে 1.8 ভোল্টেজ আর 3.7 ভোল্টেজ কত ভোল্টেজ 1.8 আর 3.7
8.7 ভোল্টেজ আমাদের 40 পে চলে। আরেকটা ভোল্টেজ যেটা চলে যেটা এপি কি এই যে ভোল্টেজটা আমাদের দেখো এই আইসি এর ইনপুট 1.8 আর ভিপিএ দিয়ে একটা ভোল্টেজ বার হচ্ছে তার নাম হচ্ছে ভিপিএ ভোল্টেজ পিএ এই ভোল্টেজটা 0 থেকে 4.2 ভোল্টেজ অবধি থাকবে কত ভোল্টেজ থাকবে 0 থেকে 4.2 যখন ভালো কন্ডিশন থাকবে তখন 0.5 থেকে 4.2 অবধি থাকবে যখন ভালো কন্ডিশন থাকবে মোবাইল তখন 0 থেকে 4.2 ভোল্টেজ অবধি 0.5 থেকে 4.2 ভোল্টেজ অবধি পাবে এই ভোল্টেজটা কি কাজ করে দেখো কখন এই ভোল্টেজটা তৈরি হবে কখন এই ভোল্টেজটা তৈরি হবে না সেটা যদি আমরা বুঝি যখন কিনা আমাদের টাওয়ারের কাছাকাছি থাকবো যখন কিনা আমরা টাওয়ারের কাছাকাছি থাকবো তখন আমাদের 4GPA কে কাজ করতে হবে কম মানে কেউ যদি আমাদের কাছাকাছি থাকে তাকে যদি একটা বল ছুঁড়ে মারতে চায় তাহলে খুব অল্প শক্তিতেই হয়ে যাবে এবার সে যদি আরো একটু দূরে চলে যায় তাহলে আরেকটু বেশি শক্তি লাগবে আরো দূরে গেলে আরো বেশি শক্তি লাগবে তাহলে এই আমাদের সিপিইউ কি বলতো সিপিইউ দেখে যে আমাদের টাওয়ার কেমন কোয়ালিটির আছে কি আছে বলতো টাওয়ার কেমন কোয়ালিটির আছে যখন কিনা দেখে টাওয়ার লো কোয়ালিটি তখন আরএফপি ক্লক লাইন দিয়ে এপিআইসি বলে একটু সিপিইউ কে একটু বুস্ট করে এই সরি 4GPA কে একটু ভোল্টেজ দাও যেন 4GPA আরো স্মুথ কি করতে পারে কাজ করতে পারে যখন আমাদের নেটওয়ার্ক লো থাকবে তখন আমাদের এপিটি আউটপুট করবে বললো ধরো 1 ভোল্টেজ কি করলো 1 ভোল্টেজ তখন আমরা টাওয়ার থেকে আরো দূরে যাচ্ছি সিপিইউ সেন্স করছে যে টাওয়ার থেকে আরো দূরে যাচ্ছে তাহলে যেন নেটওয়ার্ক যেন আনস্টেবল লাগে তখন সিপিইউ এপিটি কে বলছে আর একটু ভোল্টেজ বুস্ট করো কি করো আর একটু ভোল্টেজ বুস্ট করো আরো দূরে যাচ্ছে যখন আরো দূরে যাচ্ছে তখন ম্যাক্সিমাম বলছে সিপিইউ বলছে এপিটি তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ দাও যেন আমাদের নেটওয়ার্কে কোনো ইন্টারাপ্ট বা নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব না হয় তখন এপিটি 4.2 ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ আমাদের কাকে দেবে বলতো 4GPA কে দেবে তখন 4GPA ফুল পাওয়ারে কাজ করে আমাদের নেটওয়ার্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে এমন কি দেখো যখন আমরা টাওয়ার থেকে দূরে থাকি ইন্টারনেট চালাই তখন কিনা চার্জ আমাদের মোবাইল একটু বেশি পায় মোবাইল একটু হালকা গরম হয় তারপর যখন কিনা আমরা টাওয়ার থেকে দূরে থাকি তারপর আমাদের মোবাইল টাওয়ার কম থাকে তখন এপিটি ফুল পাওয়ার আমাদের দিয়ে দেয় সেক্ষেত্রে হচ্ছে পাওয়ার ইউজ হচ্ছে আর সেই পাওয়ারটা যেহেতু আমাদের 4GPA ইউজ হচ্ছে সেক্ষেত্রে 4GPA গরম হয় সেই ক্ষেত্রে আমাদের মোবাইলের চার্জও তাড়াতাড়ি শেষ হয় আর মোবাইল হালকা হিট আপ হয় তখন বুঝতে হবে যে আমাদের এপিটি ফুল পাওয়ারে কাজ করছে আমাদের মোবাইল ওই জন্য আমাদের এর নাম হচ্ছে এপিটি এভারেজ পাওয়ার ট্র্যাকিং মানে এভারেজ একটা নেটওয়ার্কের কোয়ালিটি দেখে যে পাওয়ার থেকে আউটপুট দেয় কাকে দেবে বলতো 4GPA তাহলে এই আইসিটা কখন কাজ করে যখন কিনা দুর্বল নেটওয়ার্ক থাকে সেটাকে কি করার জন্য স্ট্রং করার জন্য 4G কে বুস্ট করে উৎসাহ করে বুঝা গেল এপিটি কাজ কি তাহলে এপিটির কাজ হচ্ছে ভোল্টেজ অনুযায়ী সরি নেটওয়ার্ক অনুযায়ী আমাদের ভোল্টেজকে দেওয়া হয় এবার এই যে করা হয়েছে পাওয়ার সেভিং এর জন্য কি করার জন্য বলতো পাওয়ার সেভিং এর জন্য তখন নেটওয়ার্কের কাছে ফালতু একটা পাওয়ার জন্য ব্যবহার হয় কিন্তু কিছু কিছু কম দামি সেটে এই এপিআইসি ব্যবহার করে না এখানে ডাইরেক্ট ভিপিএইচ ভোল্টেজ দিয়ে দেয় কি দিয়ে বলতো ডাইরেক্ট ভিপিএইচ ভোল্টেজ দিয়ে দেয় সব সময় ফুল পাওয়ার সব সময় ফুল পাওয়ার তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোবাইলের ব্যাটারি সার্ভিস খুব কম দেয় সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি সার্ভিস খুব কম দেয় এবার ব্যাটারিকে বাঁচানোর জন্য আমাদের এপিআইসি কে লঞ্চ করা হচ্ছে তাহলে কম দামি অনেক সেটে ডাইরেক্ট ভিপিএইচ পাবো কম দামি অনেক সেটে এখানে ডাইরেক্ট কি পাবো বলতো ভিপিএইচ পাবো আর বেশি দামের সেটগুলো এখানে আমরা একটা আইসি পাবো কি আইসি পাবো এপিআইসি পাবো তাহলে একটা মোবাইল ইমার্জেন্সির জন্য কি কি হতে পারে সেটা আমরা দেখলাম এবার আসছে আমাদের মেইন হচ্ছে মোবাইলের প্রবলেম হচ্ছে নো সার্ভিস কি আছে বলতো নো সার্ভিস কি আছে নো সার্ভিস সবথেকে ট্রেন্ডিং প্রবলেম আর সবথেকে প্রবলেম আর সবথেকে বেশি আসা প্রবলেম নো সার্ভিসটা হয় ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আরএফআইসি কারণে বলো তো আরএফআইসি নো সার্ভিস হয় যে আইসির সাথে আরএফপি ডেটা আরএফপি ক্লক লাইন কানেক্ট আছে সেই আইসির জন্য তাহলে কোন আইসিতে আমাদের আরএফপি ডেটা আর আরএফপি ক্লক আছে সেটা আমাদের দেখতে হবে ভালো করে সার্চ করে দেখো তো কোথাও লেখা আছে যে আরএফপি ডেটা আর ক্লক কোন আইসিতে যাচ্ছে আরএফপি ডেটা আরএফপি ক্লক এটা হচ্ছে ডেটা সিরিয়াল ক্লক
যেহেতু আরএফ লাইনে ব্যবহার হচ্ছে তার জন্য এর নাম হয়ে যাচ্ছে আরএমপি ক্লক আরএমপি ডেটা। তার মানে সব সময় হবে আরএমপি যুক্ত হলে বলতে যেটা নেটওয়ার্ক সিস্টেমে সেই আরএমপি ডেটা ক্লক। তাহলে যেখানে যেখানে আমাদের আরএমপি ডেটা আর আরএমপি ক্লক যাবে সেখান থেকেই আমাদের আসবে নো সার্ভিসের প্রবলেম। বোঝা গেল? তাহলে এখানে আমার হচ্ছে চেক করা বা নিজেরাই ট্রাই করা খোঁজার, তারপর আমি বলবো যে আরএমআইসি থেকে আরএমপি ডেটা পাওয়া যাচ্ছে। আরএমআইসি তে যদি আমরা দেখি আরএমআইসি তে কিন্তু আরএমপি ডেটা আরএমপি ক্লক লাইনের সাথে কানেক্টেড আছে। এটা তো আরএমআইসি, আর এটা কি লাইন? আরএমপি ডেটা আরএমপি ক্লক। তাহলে এক নম্বর আরএমআইসি থেকে ইমার্জেন্সি কল আসতে পারে। দুই নম্বর যদি দেখি এই আরএমপি ডেটা ক্লকটা শুধুমাত্র এই আইসির জন্য ব্যবহার করা যায়। আর এখানে যদি দেখি সিকিউরিটি আরো দুটো আরএমপি ক্লক আর ডেটা বানাচ্ছে, সেটা গেছে 4G তে। এখানে দেখো কোথায় 4G তে, সেটা গেছে আমাদের এবিটি তে, সেটা গেছে আমাদের 2G তে। আরো যদি কোনো একটা ছোট আইসি তে চলে যায়, টিউনার আইসি তে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাও যুক্ত হবে। তাহলে আমাদের ইমার্জেন্সি আসার কারণ কি কি হতে পারে বলুন দেখি? হ্যাঁ, এবার বুঝতে হবে সবথেকে বেশি যে ফল্টটা আছে সেটা হচ্ছে আমাদের আরএফ। সবথেকে বেশি যে ফল্টটা আছে সেটা হচ্ছে আমাদের আরএফ। যেহেতু সবথেকে কাজ করে কে বেশি? আরএফ। সবথেকে বেশি খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, পাগলা হয়ে যায় আমাদের আরএফ। যেমন তাহলে আমাদের আরএফআইসি কিভাবে টেস্ট করব? কিভাবে টেস্ট করব সেই প্রসেসটা যদি দেখি, তাহলে আমাদের প্রথম যদি কোনো মোবাইল আসে সবথেকে বেশি টার্গেট হবে নো সার্ভিসের জন্য আমাদের আরএফ। আরএফ এ আমরা কি কি চেক করব? তাহলে প্রথমে নেটওয়ার্কের শিটটা কাটলাম, নেটওয়ার্কের শিটটা কাটার পর আমরা চেক করব যে আরএফ প্রপার ভোল্টেজ পাচ্ছে কি পাচ্ছে না। যেহেতু ভোল্টেজ লাইন খারাপ হচ্ছে সবথেকে বেশি, কারেক্ট? তার হচ্ছে আমাদের ভোল্টেজ লাইন 1.8 আর 1.0 ভোল্টেজ। আর মোবাইলে কি করতে হবে? একটা জায়গায় 4টে ভোল্টেজ হতে হবে। সেটা নিয়ে কোনো কষ্টের বিষয় না, কিন্তু একটা জায়গায় 4টে থাকবে, আমরা একটা জায়গায় 4 জায়গায় চেক করব। তাহলে আমাদের প্রথম চেক হবে কি আমাদের যে নো সার্ভিস আছে আরএফ এর ভোল্টেজ তৈরি হচ্ছে কি হচ্ছে না। তারপরে আমাদের যদি আরএফ এর ভোল্টেজ তৈরি হয় তারপরে আসছে না, তাহলে আমাদের আরএফ সবথেকে বেশি খারাপ হয়। কি হয় বলতো? আরএফ সবথেকে বেশি খারাপ হয়। সেক্ষেত্রে আমরা আরএফটা একবার টেস্টের আরএফ রিপ্লেস করব। কি করব বলতো? রিপ্লেস করব। এখান থেকে 90% প্রবলেম সলভ হয়ে যাবে। এখান থেকে 90% প্রবলেম, তারপরে কিছু কিছু সেল আছে হয় না। কেন হয় না সেগুলো আমরা আলোচনা করব। এবার গল্প হচ্ছে ধরে নাও এখানে ভোল্টেজ পাচ্ছ না, বেশিরভাগ এইটা যে ভোল্টেজ পাবে না, পাবে না ভোল্টেজ পাবে 1.8 আর 1.0 ভোল্টেজ পাবে। আরে তাহলে হচ্ছে বেশিরভাগ যে প্রবলেমটা হবে ভোল্টেজ পাবে না। আরে ভোল্টেজ না পালে কি প্রবলেম? এখানে যদি ভোল্টেজ না পায় তাহলে কিসের প্রবলেম? তাহলে আমি বলছি যতবার আমরা নেটওয়ার্ক চেক করব, নেটওয়ার্ক চেক করার সময় দেখবেন এই ভোল্টেজের বেশিরভাগ মিস হওয়ার চান্স বেশি। তাহলে সবথেকে বেশি খারাপ হওয়ার চান্স কোনটা? আরএফআইসি। আরএফআইসি ভোল্টেজ না দিলে আরএফআইসি তো না। ঠিক আছে রাখো। এগুলো দিতে লাইনটা গেছে, ওই লাইনটাতে শোনো ভালো করে। এখানে যদি ভোল্টেজ না পাও, ভোল্টেজ এসে কোথা থেকে? পাওয়ার আইসি থেকে, কারেক্ট? তাহলে টেকনিক্যালি একজন কি ভাবছে যে ওখানে ভোল্টেজ যদি না পায়, এখানে যদি ভোল্টেজ না পায় তাহলে পাওয়ার আইসি খারাপ, ভোল্টেজ দিচ্ছে কে? পাওয়ার আইসি। আর এক হতে পারে যে এই লাইনে কোনো ক্যাপাসিটর থাকবে, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, তাহলে শর্ট হয়ে গেলে আমরা ভোল্টেজ পাবো না। এবার ধর হচ্ছে আমার বক্তব্য যে যেখানে ভোল্টেজ না পায় তাহলেও প্রবলেম হচ্ছে আর কি করে বলো তো এটা? এই লাইনে ভোল্টেজ নেই, ভোল্টেজ দিচ্ছে আরএফআইসি। আর আমি বলছি এখানে ভোল্টেজ নেই, প্রবলেম আরএফআইসি। ডাটা ভালো কা ডাটা শর্ট হয়ে গেছে আরএফআইসি তে ক্যান্সেল থাকতে হবে তো। হ্যাঁ, ভোল্টেজ নিক পানি এই লাইনে থাকতে হবে। তোমরা ভাবছো স্যার পাগল হয়ে গেছে, মানে কি সিরিয়াল ডেটা সিরিয়াল করতে হতে পারে সিরিয়াল ইচ্ছা কমিউনিকেশনে সে হয় বলতো কমিউনিকেশনে প্রথম নেট যখন আমরা মোবাইল অন করি, সিম লাগাই, তখন আমাদের আরএমপি ডেটা ক্লক লাইন সব জায়গায় গিয়ে চেক করে। কি করে? চেক করে সব ঠিক আছে কি নেই। যখন আরএফআইসি কাছে যায়, আরে তুমি কাজ করার জন্য রেডি, আরে কোনো
আনসারই দিচ্ছে না। কি দিচ্ছে না? আনসার দিচ্ছে না। যেহেতু আনসার দিচ্ছে না সেই ক্ষেত্রে সিপিইউ পাওয়ার আইসি কে বলে কোন কাজ করার জন্য রেডি না, তাহলে ফালতু ভোল্টেজ দিয়ে পাওয়ার লস করার কোনো দরকার নেই। তাহলে এখানে আগে প্রথমে সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক দিয়ে চেক হবে আরএমআইসি তুমি ঠিক আছো, আরএমআইসি আমি ঠিক আছে, এবার পাওয়ার আইসি কিন্তু বলবে এবার ভোল্টেজ আউটপুট দাও। তাহলে ম্যাক্সিমাম আমাদের যদি ভোল্টেজ না পায় অনেক সময় কি হয় আরএফ মরে যায়, খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আরএফ কোনো উত্তর দেয় না, আরএফ কিছু উত্তর দেয় না। উত্তর না দেওয়ার কারণে কি হয় বলতো আমাদের কোনো ভোল্টেজ লাইনে পায় না। আর অনেক সময় উত্তর দিলেও এই লাইন কোনো রকম ভাবে যদি খারাপ হয়ে যায়, এই লাইন যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় তাহলেও সিপিইউ তো জিজ্ঞেস করবে কিন্তু সেই ইনফরমেশন থেকে আরএফ এর কাছে আসবে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আসবে বলতো এখানে ভোল্টেজ পাবো না। তাহলে এখানে ভোল্টেজ না পাওয়ার কি কারণ হতে পারে? 90% আরএফ খারাপ হয়, কোনো রেসপন্স না করার কারণে যে ভোল্টেজ পায় না। তারপরে 5% আমাদের পাওয়ার আইসি খারাপ হওয়ার জন্য হতে পারে। তারপর 5% আমাদের সিপিইউ সিগন্যাল রিসিভ করছে না বা সিপিইউ এই যে আরএফপি ডেটা ক্লক লাইন সেটা ব্রেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। এবার দেখো বিষয় হচ্ছে আমাদের ধরে রাখা ভোল্টেজ পাচ্ছি না, আমরা ডিসাইড করলাম আরএমআইসি কে চেঞ্জ করব। ভোল্টেজ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম আরএমআইসি কে চেঞ্জ করব। চেঞ্জ করে লাগিয়ে দিলাম তাও আসলো, চেঞ্জ করে লাগিয়ে দিলাম তাও আসলো। এই ভুলটা করা যাবে না। যখন কিনা আমি বারবার খাটবো না একটা জিনিস জন্য, যখন কিনা আমি আরএমআইসি তুলবো তোলার সাথে সাথে আমি আরএমপি ডেটা ক্লক লাইনে ভ্যালু আছে কিনা চেক করে দেব। তাহলে ভ্যালু চেক করে দিলে বুঝবি সিপিইউ এর সাথে কমিউনিকেশন লাইন কি আছে, একদম ঠিক আছে। তারপরে আরএমআইসি কে বসিয়ে দেব। তাহলে আমাকে আবার তুলে আবার আরএমপি ডেটা ক্লক লাইন চেক করতে হবে না, ডবল খাটতে হবে। তাহলে প্রথম সবথেকে বেশি টার্গেট করব একটা হয় টেস্টেড একটা রাখবে, একটা ডব্লিউটি রাখবে যেটা টেস্টেড যে নেটওয়ার্ক আছে সেটা লাগিয়ে দেখবে যে হ্যাঁ লাগালাম নেটওয়ার্ক সব ওকে, ওইটা খুলে নিয়ে একটা নতুন বসিয়ে দিবে। তাহলে মানে একটা ডব্লিউটিআর বা এসডিআর বা আরএমআইসি সফটওয়্যার টেস্টেড রেখে দেবে কাজকে শর্টকাট করার জন্য হয়তো কাজকে শর্টকাট করার জন্য। নাহলে খেটে পড়তে হবে, বারবার মার্কেট থেকে কিনে নিয়ে আসে, মার্কেটে আইসি সব 10টাই খারাপ, 10টাই লাগিয়ে দিলে 10টাই কাজ হবে না, ভাবলে কি আরএমআইসি দিতে হবে না, সেম থাকবে। প্রতিটা মোবাইলে আলাদা আলাদা থাকবে, সিটু কি সব মোবাইলে সেম না, যেটা থাকবে সেটা মানে যেমন বেশি হয় না আর কি, কিছু মানে নাম্বার হয় যেমন 5 সিপিইউর মধ্যে কত অতিরিক্ত চেঞ্জ হয়, যেমন ডব্লিউটিআর 2965, তারপরে হয় এসডিআর 60, তারপর হচ্ছে এমটি 6190, তারপর এমটি 6177, আবার আলাদা যে নাম্বার সেই নাম্বারে রেখে দেবে। 2965 একটু বেশি কমন হবে। হ্যাঁ এখন আর কমন নেই, এখন 5G মডেল চলে এসেছে, এখন আর সেই কমন নেই। এবার যে মডেল সেই মডেলে লাগাতে হবে, কোন এক হয় খাবো যে মিডিয়াটেকের আইসি কোয়ালিটি লেগে যাবে। তাহলে আরএফআইসি কিন্তু টেস্টেড 10 যেগুলো মডেল বার হয়েছে সেগুলো মডেল রাখতে হবে, অ্যাট লিস্ট যেগুলো বেশি চলে সেইগুলো রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখি মোবাইল গেট সার্ভিসের নেটওয়ার্ক স্পট থাকে, নেটওয়ার্ক আপনি ক্লাস করতে নো স্যার অনলি নেটওয়ার্কের যে প্রবলেমগুলো সেগুলো এখন নেটওয়ার্ক সেক্টর থেকে হয়তো বেশি খারাপ কোন ক্লাস করতে কোন ডাইরেক্ট বলে দিতে নেট প্লাস আপনাকে ডেট সেকশনে বলবো যে নেটওয়ার্ক সেকশন থেকে কোথা থেকে হয়, যেমন এই নেটওয়ার্ক সেকশনে আমাদের এই 1.8 ভোল্টেজ আছে, তো এই ভিপিআই ভোল্টেজ আছে, নেটওয়ার্ক সেকশন 4GB এটা খুলে গেল, তো এই যে 4GB খুলে গিয়ে এই নেটওয়ার্ক সেকশন শর্ট করে দেয়, ভিপিআই লাইন শর্ট করে দেয়, ভিপিআই লাইন এখানে শর্ট হলে অন্য লাইনে থাকবে না স্যার, তাহলে থাকবে 4G থেকে বেশি হয় না, বলে দিলাম কোথায় ছিল এই সবকে হারিয়ে হ্যাঁ এই যেটা আইপি ব্লক লাইন থেকে সবাই গ্রাউন্ড সাপ্লাই তাহলে সার্ভিসের জন্য প্রথম এক নম্বর কি চেক করতে হবে আরে ঠিক আছে সার্ভিসের জন্য প্রথম এক নম্বর চেক করতে হবে আরে দুই নম্বর চেক করতে হবে আরে ডেটা আরে ব্লক লাইন দুই নম্বর চেক করতে হবে আরএমপি ডেটা আরএমপি ক্লক, যেমন 2GB লিখে নিতে পারো, ঠিক আছে, আরএমপি ডেটা আরএমপি ক্লকের ব্র্যাকেটে লিখে নিতে পারো 2GB 4GB APTIC, মানে যেখানে যেখানে আরএমপি ডেটা আরএমপি ক্লক লাইন যাবে সেই আইসি কে আমাকে কি করতে হবে বলতো চেক করতে হবে।
আর সবথেকে বেশি খারাপ হওয়ার চান্স কি থাকে আরএফ দ্বিতীয় আরেকটা 4G আরেক প্রথম আরএফ দ্বিতীয় 4G মাথায় এগুলো হচ্ছে ট্রিক্স এন্ড ট্রিক্স টাইপের সবথেকে বেশি খারাপ হয় আরএফ দ্বিতীয় 4G ও সার্কিটের জন্য তাহলে সর্বপ্রথম থেকে হবে আরএফ দ্বিতীয় 4G মানে আরএফপি ডেটা ব্লক দেখেছো তো তাহলে 3 নাম্বার লেখো 4G 3 নাম্বার লেখো 4G চার নম্বর লেখো 2G 4G সাথে 4G প্লাস এপিটি দিয়ে দেবে তাহলে এর জোড়া দাও 4 নম্বর এর জোড়া দাও 4G প্লাস এপিটি টার সাথে দিয়ে দেবে হ্যাঁ সিপিইউ থেকে হবে সিপিইউ লাস্টে মানে খুব কম হয় যেগুলো পড়ে যায় সেগুলো সিপিইউ এর লাইন মিস হয়ে গেল তখন চলো কেমন পরে পরে একটা ডেটা হ্যাঁ ওইগুলো কি বলবো ডেটা ওইগুলো সম্বন্ধে পরে বলতে বললাম না বিএসআই লাইন আইপি আইপি ওই লাইন ওইগুলোতে বেসবার ট্রান্সফার হয় স্যার আগেকার লোকেরা আপনি বলেন যে এরকম ডিটেইলস ইনফো যাচ্ছে লিখে ঠিক আছে ওরকম শর্ট করে দিলে একটা পেজ লেখা একটা এখন যে দিনে মিডিয়াটাকে শর্ট করে দিলে কাজ মিলে যায় এইগুলি বাদ কিন্তু এডিটি তুলে ফেলে হবে না এডিটিটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি শর্ট করে হবে না কেন বলছি এবার বলবো তো লিখেছো কি কোন অবধি লিখেছো 4 নম্বর জি 2G লিখেছো বাস এই অবধি কাগজ আপাতত পরে আমি অ্যাড অন করব এবার দেখো নেটওয়ার্ক সেকশনটা ঠিক একটা ফ্যামিলির মতো কাজ করে যেমন নেটওয়ার্ক সেকশন একটা কি মতো কাজ করে বলতো ফ্যামিলির মতো কাজ করে প্রথম সিপিইউ যখনই সিম লাগায় সিপিইউ প্রতিটা আইসি কে জিজ্ঞেস করে প্রতিটা আইসি কে জিজ্ঞেস করো তোমরা কাজ করার জন্য রেডি সবাই প্রথম আমাকে আরএফ কে জিজ্ঞেস করলো আরএফ বললো আমি ঠিক আছে তারপর 4G কে জিজ্ঞেস করলো 4G বললো ঠিক আছে কিন্তু আমাদের 2G জিজ্ঞেস করলো 2G বললো ঠিক আছে এপিটি আইসিটা আমরা তুলে রেখে দিয়েছি কি করে দিয়েছি তুলে রেখে দিয়েছি এবার এপিটি কে জিজ্ঞেস করছে ঠিক আছে এপিটি এর কোনো উত্তর নেই তাহলে বলছে আমাদের একটা ফ্যামিলি কোনো উত্তর দিচ্ছে না মানে কোনো কাজই হবে না আজকে কি হবে না কোনো কাজই হবে না নো স্যার কি প্রবলেম নো স্যার আইসি যদি তুলেও ভালো কোনো একটা যে আইসিতে সিরিয়াল ডেটা ব্লক থাকবে যে কোনো আইসিতে একটা তুলেও ভালো ইনস্ট্যান্ট নো সার্ভিস রেডি অফ হয়ে যাবে কি হয়ে যাবে বলো তো ইনস্ট্যান্ট নো সার্ভিস কাজ করুক না করুক থাকার লাগবে কাজ করুক বা না করুক থাকার লাগবে ধরে না ভাবছো যে এই দ্বিতীয় ভোল্টেজ দিয়ে ভিপিএস কে বাইপাস করে দাও বাইপাস করো কিন্তু এ যেন থাকে করে এ থাকে এ তুলে ফেলে বাইপাস করলে হবে না তাহলে যেমন আমাদের স্যামসাং এর ক্ষেত্রে একটা টিউনার আইসি সাববোর্ডে যায় তাদের থাকে সিরিয়াল ডেটা সিরিয়াল ফ্লো এর কোনো কারণে কানেক্টর ভেঙে গেল বা কিছু সাপোর্ট পাল্টালে কিছু করলে সেই ক্ষেত্রে কি হবে যখন এটা সাপোর্ট পাল্টালে এবার সিপিইউ সেই টিউনার আইসির কাছে জিজ্ঞেস করছে আছো নাকি কোনো উত্তর নেই সিপিইউ ইনস্ট্যান্ট করবে কোনো কাজ হবে না ফুল বন্ধ কি হবে বলো তো ফুল ধর্মঘট বলে তো স্ট্রাইক হয়ে যাবে অবরোধে নেমে যাবে তাহলে কোনো আইসি যদি মিসিং থাকে যেটা কিনা সিরিয়াল ডেটা ক্লক আছে সেই ক্ষেত্রে কি প্রবলেম আসবে নো সার্ভিস বোঝা যায়নি মাথায় একদম ঢুকিয়ে নাও যে আইসিতে সিরিয়াল ডেটা ক্লক আছে সেই আইসি থেকে বলে নো সার্ভিস আসবে কাজ করুক না করুক আমাদের কি করতে হবে কাজ করুক না করুক থাকতে হবে যদি কেউ না থাকে তাহলে ইনস্ট্যান্টলি নো সার্ভিস কেউ ভাবছো যে আমি 4G আইসি তুলে দেবো 2G আইসি নেটওয়ার্ক তো থাকবে কি ভেবেছিল নাকি যে 4G আইসি তুলে দেবো তাহলে 2G নেটওয়ার্ক তো খারাপ কথা এখন কি ভাবছো আর সব বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে কিন্তু সব বন্ধ করে দাও তাহলে আমাদের এখন ভাবছো নাকি 2G আইসি তুলে দেবো 4G নেটওয়ার্ক থাকবে সব বন্ধ করে দাও ফ্যামিলিতে একজন মিসিং করলে ধর্মঘট কোনো কাজ হবে না আর নো সার্ভিসের জন্য বিষয়টা বুঝে কি কি দরকার যেখানে আরএফপি ডেটা আরএফপি ক্লক সেখানে আমাদের কাজ করতে হবে নো সার্ভিসের জন্য আর বেশিরভাগ 90% যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আরএফ তবে এবার প্রতিটা আইসিতে কি চেক করতে ডেটা আর ভোল্টেজ ডেটা আর ভোল্টেজ যেমন আমাদের 4G আইসিতে ভোল্টেজ তিনটে ভোল্টেজ আর দুটো ডেটা লাইন আর ডেটা আরএফপি ক্লক আমাদের 2G তেও দুটো ভোল্টেজ দুটো ডেটা আরএফ এ আমাদের দুটো ভোল্টেজ দুটো ডেটা কিন্তু এছাড়াও আরো আরএফ এর সাথে আরো কমিউনিকেশন লাইন কিন্তু থাকে যেগুলো দিয়ে আমাদের ডেটা ট্রান্সফার হয়
সেই খোঁজটা নেবে। এবার যে ডেটাগুলো আমাদের আসছে সিগন্যাল দিয়ে নেট বলো কম্পিউটার আমরা করতে সেইগুলোর জন্য আমাদের যে ডেটা লাইনগুলো ব্যবহার করা হয় মিডিয়া থেকে বিএসআই লাইন ব্যবহার করা হয়। মিডিয়া থেকে কি লাইন ব্যবহার করা হয়? বিএসআই। আর কোয়ালকমে আইপি আইকিউ বিকিউ যেগুলো আছে একটু পরে আমি লিখে দিচ্ছি তোমার। এখন কনফিউশন করে লাভ নেই। এই নেটওয়ার্ক সিস্টেম মাস্টারদের কাজ বলো কি বুঝলে? কিভাবে কাজ করে? বলো ইমার্জেন্সি খাতা আছে লিখছো ইনপুট থেকে বলো না বলো সাথে যেমন বলো ইমার্জেন্সির জন্য কি কি বলা যায় একবার দেখো এটা সবাই জানে আইপি যেমন ক্লাস সিস্টেম আছে কিনা একশো ফটো লিখে দিচ্ছি কম্পোনেন্ট হয়ে যায় আর একটা জিনিস লিখে দাও সবাই RFIC। এখন RFIC এই বলটা যদি মিস হয়ে যায় এই TX লাইন যদি খারাপ হয়ে যায় এটা কোন লাইন? এই তো RF সিগন্যাল লাইন তাই না? তাহলে সবার লাস্টে যদি তোমার প্রবলেম হয় তাহলে আমাদের RFIC কেও চেক করতে হবে। ইমার্জেন্সির জন্য RFIC কেও নো সার্ভিস কেন? RFIC কোন লাইন কেটে গেছে কিনা RFIC একবার রিপ্লেস করে দিতে। RFIC চেক করব মানে কি চেক করব তো? ভোল্টেজ ডেটা তাই তো? ভোল্টেজ আর কি করবে? ডেটা। তারপর RFIC কি করে দেবে? রিপ্লেস করে দেবে। তারপরে কিছু লাইন আছে চেক করার কথা আমি আগে বলছি একবার তো দিতে পারবো না। হ্যাঁ বলুন বাইপাস কিন্তু এই নেটওয়ার্কে কিছু নেই আগেই বলেছি। হ্যাঁ পুরাটা ডাটা শুধুমাত্র RFIC টা আলাদা করে যাবে। আর শুনে তাহলে এর নাম হলো RFIC ডেটা আর কি ব্লক 1 মানে ডট লাইন 4GB 2GB। এবার কিছু কিছু মোবাইলে প্রতিটার জন্য আলাদা আলাদা দিতে হয়, প্রতিটার জন্য আলাদা আলাদা দিতে হয়। তাহলে এরকম বন্ডেতে লেখা থাকবে RFP1 RFP2 RFP3 এরকম ভাবে কিন্তু লেখা থাকে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ সেটে দেখা গেছে RF এর জন্য আলাদা করে দেয় আর এই দুটো দিয়েই সব বাকি আইসি কে কন্ট্রোল করে দেয়। কিন্তু এমনও পাবেন সেট যে সবগুলোতে আলাদা আলাদা RFP ডেটা RFP প্রভাব গেছে। অ্যান্টেনা ভালোভাবে খারাপ আছে এনকিউআর ঠিক করতে হবে। একটা অ্যান্টেনা আপনি বানিয়ে রেখে দিন। অ্যান্টেনা মানে বলতে কি ওই একটা কপার প্লেট নেবে, কি নেবে বলতো? কপার টেপ নেবে, কপার টেপে ওই অ্যান্টেনা তার আছে দেখেছো তো? এই অ্যান্টেনা তার একদিকে কি করে জাম্পার মেরে দেবে আর একদিকে জ্যাক থাকে, জ্যাক তো বুঝেছো? এই জ্যাকটা লাগিয়ে দেবে। কতটা বুঝতে পারলে যদি আমার কাছে থাকতো তাহলে আমি রিয়েল একটু দেখিয়ে দিতাম। চলো লাস্টের দিকে ট্রাই করবো কি মানে কপার টেপ না থাকলে ইয়ের উপর দেখিয়ে দিবা। কি বলতো? প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে। বলো আর কিছু দরকার হয় এটা বললে না অন্য মোবাইলের একটা অ্যান্টেনা এখানে লাগিয়ে দেবে। একটা কোশ্চেন আছে মোবাইল 5G দিচ্ছে 5G নেটওয়ার্ক চলছে স্পিডে চলছে আধা ঘন্টা মতো চলার পরে স্পিডটা একদম পুরো কমে কেবিতে নেমে গিয়েছে আর উঠছে না মোবাইল জ্বলছে না পুরো ফুল ঠান্ডা হচ্ছে কি সমস্যা হতে পারে? প্রশ্নতে উত্তর আছে। আমি এবার টেস্ট করার জন্য মোবাইলটা 2 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে হটস্পট নিয়ে যাওয়ার ফুল মিনিট না বাস্তবে আর নেট একদম চলছে না বলে হটস্পট চালু করে দিয়েছি চলছে না মোবাইল ফ্রিজে দিয়েছি পুরো স্পিডে নেট চলছে আপনি তো যা বুঝতে পারছেন উত্তর প্রবলেমটা কোথায় আছে বড় হচ্ছে বুঝতে পারছি যে কোনো মোবাইল হিট হলে তার প্রসেসিং ক্ষমতা কমে যায়, প্রসেসর 4G কাজ বন্ধ করে মোবাইলটা কোনো না কোনো না ওই মোবাইলটা বন্ধ করে একটাই শত্রু, একটা মোবাইল হিট হলে হ্যাং করে 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 তার কারণ হিট হলে প্রসেসিং ক্ষমতা কমে যায়, সিপিইউ পাগলা হয়ে যায়। তখন সিপিইউ কি করে সব নিজের 50% ফিচার বন্ধ করে দেয় যতক্ষণ না মোবাইল কুল ডাউন হচ্ছে। কুল ডাউন হলে আবার কি করে দেবে? চালু করে দেবে। আধা ঘন্টা চালালে আধা ঘন্টা হ্যাঁ এবার মোবাইল আপনাকে চেক করতে হবে হিটআপটা কোন লাইন থেকে হচ্ছে। থার্মাল ক্যামেরায় দিলে বা ইন্টারনেট চালিয়ে 4G তে হিট হচ্ছে না সিপিইউ হিট হচ্ছে
কোনটা হিট হচ্ছে সেটা তো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর যে আইসিটা হিট আপ হচ্ছে সেই আইসিটাকে আমাদের রিপ্লেস করতে হবে। এই তো গল্প। তো নেটওয়ার্কের প্রবলেম তো নেই, নেটওয়ার্কের প্রবলেম থাকলে তো আপনার একেবারে চলতো না। চলতো না। যেমন অনেক সময় হিট আপ হলে মোবাইল অটোমেটিক্যালি ক্যামেরা বন্ধ করে দেয় বা টেম্পারেচার টু হাই, কুল করো মোবাইল বা জিপিএস অন আছে এই ধরনের হিট আপ এই ধরনের মেসেজ দেয়। তো মোবাইল তো ওখানে বলেই দিচ্ছে যে কি করতে হবে। ডাটা রাউটার অফ হয়ে যাচ্ছে তো কাস্টমারের মোবাইল তো এটা আমার মোবাইল আপনার মোবাইল তাহলে যখন চালানোর কথা ফ্রিজের মধ্যে দিয়ে চালাবেন। রেডমি টু গাড়ি সব মোবাইল 5 স্পিডে চলছে আর আমার মোবাইলটা তো কমে দিচ্ছে যে আপনি হিট আপ কোথায় হচ্ছে ওটা আপনি দেখবেন, দেখে সলভ করবেন, আপনারই কাজ এটা। এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের কোনো ফোন দেখালে সুবিধা হয়। খানা এইটা আগে বোঝা হয়েছে কি সেটা তো শুনি, তারপর তো দেখাবো কিভাবে সিস্টেমকে শেখাতে হবে। 4 বছর ধরে করাচ্ছি টেনশন নেই। বোঝা গেছে নাকি? কিভাবে করলে কিভাবে শিখতে পারবে সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স হয়ে আছে মোটামুটি। আমরা মনে করি আমাদের তো অহংকার না, বাট মনে করি। না তো করে বলছেন স্যার এটা কি স্যার সহজই আপনি করবেন একটা মোবাইল এক্সপেরিয়েন্স করবেন কনফার্ম। वो पे तो लंच को আপনি এই কথা হ্যাঁ আইএল দিতে একটু কঠিন হবেই, আইএল দিতে কঠিন হবে। আমি তো চাই কঠিন হোক, না হলে नहीं শিখতে वाला नहीं আচ্ছা চলো বর্ণিও তো দেখি তার একটা মোবাইল। আমি সবার ক্ষেত্রে বলেছি একটা মোবাইল চেক করতে ফোন করে 5 দিন মধ্যে না ঢুকতে, কেউ যদি ঢোকো সে তো সামান। প্রথম আমি জেনারেশন কিভাবে আপডেট হলো বুঝলাম না, হুট করে একটা মোবাইল খুলে দিলাম A24 আলট্রা, সবাই তো নিজের ফোনটাই পুরো বুঝছে, যেটা আমি বুঝতে পারছি और ये वाला काम मेरे को बहुत पसंद है যে আমার মোবাইলে কি প্রসেসর লাগানো আছে কি সিস্টেম আছে একটু দেখি। आईफोन पसंद ওই মোবাইলগুলো দাও দেখি, এবার প্র্যাকটিক্যাল শুরু করি। ওই যে আপনার বের হওয়ার ব্ল্যাক লিস্টেড বের হওয়ার কিছু বের হবে না। वाइट कलर এই যে देखो